স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। রাজ সবসময় এই কথাটাই ভাবে, কিন্তু রাজ কি আদৌ পারবে রিধিকে ছাড়া থাকতে? না, রিধি পারবে। রাজ বাসায় গিয়ে দেখে রোহান, দুর্জয়, ফাহাদ বসে আছে। রাজ ফাহাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? তোরা সবাই এমনভাবে বসে আছিস কেন? রাজ ওদের জিজ্ঞেস করতেই ফাহাদ কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, কিছু সময় আগে সাগরকে রিধি ফোন দেয়। রিধি অনেক কান্না করছিল। সাগরের কথা বলতে বলতে বাড়িতে আসে। তখন মামুন এমপির ছেলে টুলু এসে সাগরকে তুলে নিয়ে যায়। সাগরকে অনেক মারে নিধির ঠিকানা জানার জন্য। মনে হয় নিধিকেও তুলে নিয়ে গেছে। রাজ কথাটা শুনে রিধিকে ফোন দেয়, কিন্তু রিধি ফোন রিসিভ করছে না। এরপর রাজ সামনে থাকা ল্যাপটপ অন করে। রাজ আগে থেকেই সবার কাছে একটা করে জিপিএস ডিভাইস দিয়ে দিয়েছিল। রাজ চেক করে দেখে সাগর ও রিধির লোকেশন একই দেখায়। এরপর রাজ রেডি হয়ে বাইক নিয়ে চলে যায় লোকেশন অনুযায়ী। সাগর ও রিধি দুইজনকে দুইটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। রাজের চোখে কালো চশমা, মাথায় বড় কালো টুপি, পরনে পা পর্যন্ত বড় কালো পোশাক। সাগর ও রিধির কাছে যেতেই টুলু বলল, আমি জানতাম ওদের ধরে আনলে তোকে পাবো, তাই তো ওদেরকে এখানে নিয়ে এসেছি। শুধু তোর জন্য আমি অপেক্ষা করছি। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাহলে তুই কেন নিজ থেকে আমার সাথে শত্রুতা করছিস? আমি করিনি, শত্রুতার খেলা তুই শুরু করেছিস। আমার ছোট ভাইকে তুই নিকৃষ্টভাবে হত্যা করেছিস, এরপরও তুই বলবি আমি শত্রুতা শুরু করেছি? টুলুর কথা শুনে রাজ ভাবতে থাকে, কি ওর ভাই? রাজ কিছু বলার আগেই টুলু আবার বলে, তোর মনে পড়ছে না তো? আচ্ছা, আমি মনে করিয়ে দিই। কলেজ গেটের সামনে থেকে দুজনকে তুলে নিয়ে গিয়েছিলি, মনে আছে? এবার রাজ বুঝতে পারছে কার কথা বলছে সে। রাজ মমিন এমপির কাছে গিয়ে হাসতে হাসতে বলে উঠল, বাবার কাঁধে ছেলের লাশ কতটা আসলেই দুঃখজনক, তাই না এমপি সাহেব? এমপি সাহেব রাজের এমন কথা শুনে দুপা পিছিয়ে যায়। রাজ এমপির দিকে এগিয়ে যাচ্ছে। টুলু রাজের সামনে এসে কপালে পিস্তল ধরে বলে, কুত্তার বাচ্চা, তোকে আমি এখানেই শেষ করে দিব। তোর জন্য আমার ছোট ভাইকে দেখতে পাইনি। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে। আচ্ছা, তাই নাকি? আয়, আমি তোকে একটা গল্প শোনাই। এক দেশে ছিল সবচেয়ে এক নিকৃষ্ট মানুষ। সে সবসময় মনে করত এই পৃথিবীতে সেই একমাত্র মানুষ, আর বাকি সবাই তার গোলাম। সে যা ইচ্ছে তাই করত, এমনকি ওই গ্রামের সুন্দরী মেয়েদের জোর করে রাত্রি যাপন করত। সুন্দরী একটা মেয়ের বিয়ে ছিল 2 দিন পর। তখন এই মেয়ের উপর নজর পড়ে সেই লোকটার। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রমী হয়নি। মেয়েটাকে উঠিয়ে এনে পবিত্র শরীর অপবিত্র করে দেয়। সেদিন ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, আজ তুই আমার যে অবস্থা করলি, একদিন তোর এমন অবস্থা হবে, এই গ্রামের সমস্ত মানুষ তোর দিকে থুতু ফেলবে। মেয়েটা কথাগুলো বলে সেই শহর ছেড়ে অনেক দূরে চলে যায়। 18 বছর পর এক যুবক আসে সেই গ্রামে। যুবকটি এসে ওই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওই ছেলেটার নাম কি ছিল জানিস? রাজ এবার থামে, পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। সিগারেট অর্ধেক শেষ করতেই টুলু রাজের শার্টের কলার চেপে ধরে বলে, কি বলতে চাইছিস তুই? টুলুর কথায় রাজ জোরে জোরে হাসতে থাকে। মমিন এমপির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যত দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। জীবনে সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না, ঠিক যেমন আপনার ছেলে। রাজের কথা শুনে মমিন এমপি করুণ সুরে বলে উঠল, না না, তুই আমাকে মেরে ফেল, তবুও তুই আমার ছেলেকে ছেড়ে। এমপি কথা শেষ না করতেই রাজ টুলুর হাত কেটে ফেলে। টুলু মাটিতে পড়ে গেলে বুকের ওপর পা দিয়ে জিহ্বা কেটে নেয়। টুলু মাটিতে পড়ে চিৎকার করছে। নিজের চোখের সামনে ছেলের মৃতদেহ দেখে মাটিতে ধপ করে বসে পড়ে। এরপর রাজ রিধি ও সাগরকে নিয়ে চলে আসে। রিধি রাজের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে গিয়েও বলতে পারছে না। আর ওইদিকে এমপি মমিন বলল, রাজ, তোকে আমি বাঁচতে দেবো না। আমার দুইটা ছেলেকে তুই কেড়ে নিয়েছিস। আমি যদি তোকে এই পৃথিবী ছাড়া না করেছি, আমার মন শান্ত হবে না। আমিও তৈরি করব মাফিয়া কিং। তোর সাথে আমার দেখা হবে মাস্তানির শহরে, খেলা হবে মাইন্ড কিলারের শহরে। কথাগুলো বলে এমপি মমিন চলে যায়। এদিকে রাজ, রিধি ও সাগর বাসায় চলে আসে। রাজ রিধিকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুমের সোফায় ফেলে দেয়। রিধি উঠে দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরে বলে, তুমি বিশ্বাস করো,
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে না পেলে মরেই যাব। আমি তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তাহলে কেন তুই তোর সুন্দর জীবনটাকে নষ্ট করতে চাইছিস? কে বলেছে আমি আমার জীবন নষ্ট করেছি? তোমাকে ভালোবাসায় কি আমার অপরাধ? একটা কথা কি জানো, পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না, আমি শুধু তোমাকে চাই আমার পাশে সারা জীবনের জন্য। তোর এসব আবেগ বাদ দে। আমার জীবনের প্রতিটা ধাপেই আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আমি চাই না আমার সাথে তুইও শেষ হয়ে যা। আমি তো অনেক আগে শেষ হয়ে গেছি, আবার কি আছে নতুন করে শেষ হবার? রাজ এবার বুঝতে পারছে রিধিকে এমনভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না। এবার রাজ রিধির কাছে কি নরম স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন তুমি বাসায় চলে যাও, আমি পরে তোমার বাসায় আসবো। সত্যি বলছো তো? তুমি তুমি আমার ভালোবাসা মেনে নিয়েছো? আচ্ছা আমি এখন চলে যাচ্ছি, কাল কিন্তু কলেজে আসবে। আচ্ছা ঠিক আছে, আসবো। এরপর রিধি বাসায় চলে যায়। রাজ সোফায় বসে সিগারেট টানতে লাগলো। এমন সময় দুর্জয় এসে রাজকে বলে, তাহলে কি তুই রিদিকে মেনে নিলি? দেখ দোস্ত, তুই আমরা সবাই এমন একটি অবস্থানে রয়েছি, এখানে না আছে ভালোবাসা আর না আছে মায়া। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আর এদিকে হৃদিও পাগলামি করছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই আজ রাতের মধ্যে এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু কোনো কিন্তু নেই। আমাদের লক্ষ্য যদি এক থাকে, 1000 মাইল দূর থেকেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেখানে গিয়ে আমরা আবার আমাদের রাজত্ব কায়েম করব। আমাদের সবার পেছনে শত্রুপক্ষ পিঁপড়ার মতো লেগে আছে। আমি চাই না আমার ভালোবাসার জের ধরে ওরা হৃদির কোনো ক্ষতি করুক। রাজ কথাগুলো বলে সোফায় বসে সিগারেট টানতে লাগলো। তখন সাগর বলল, তার মানে তুই রিদিকে ভালোবাসিস? সাগর, তুই সবসময় একটু বেশি বুঝিস। আমি কখনো বলছি হৃদিকে ভালোবাসি? আমি কতবার বলবো আমাদের জীবনের শেষ পরিণতি মৃত্যু। এই নিকৃষ্ট জগতের মৃত্যুটাও হতে পারে নিকৃষ্ট। আমি তোদের সবাইকে আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি। আমি জানি যে কোনো পরিস্থিতিতেও তোরা আমার পাশে থাকবি। রাজের কথা শুনে সাগর বলে উঠল, দোস্ত, তাহলে আমাদের মৃত্যু কি নিকৃষ্টভাবেই হবে? আসলে ভীতু টাইপের। সাগরের কথায় সবাই হাসাহাসি করলেও মাঝে মাঝে মন খারাপ করে, কারণ সবাই জানে কিলার জগতের শেষ পরিণতি কি। রাজ সবার মাঝখানে দাঁড়িয়ে বলে উঠল, তোদের যা বলছি তাই কর। আজকেই আমরা সবাই এখান থেকে চলে যাব। রাজের কথা মতো সবাই ব্যাগ গুছিয়ে নেয়, সবাই রেডি হয়ে নেয়, কিন্তু জয়কে দেখতে পায় না। জয়কে না পেয়ে রাজ জয় জয় বলে ডাকতে লাগলো। ডাকতে ডাকতে মেইন দরজা খুলতেই দেখে কালো পোশাক পরিহিত 3 জন লোক জয়কে ধরে রেখেছে। রাজ কিছু বলার আগেই জয় বলে উঠল, দোস্ত, আমাকে বাঁচা, ওরা আমাকে অনেক মেরেছে। জয় কথাটা বলেই রাজের সামনে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। রাজ জয়ের সামনে বসে পড়ে। রাজ বসার সাথে সাথেই পেছন থেকে রনি, ফাহাদ, দুর্জয় গুলি করতে থাকে। লোকগুলো সেখানেই মারা যায়। এরপর রাজ জয়কে ভেতরে নিয়ে গিয়ে বলে, রনি, দুর্জয়, ফাহাদ, তোরা খবর নে ওরা কারা, কেন ওরা জয়কে মেরেছে। আমি 1 ঘন্টার মধ্যে জানতে চাই। কার এত বড় কলেজা, আমি থেকে দেখতে চাই। রাজ রাগান্বিত স্বরে কথাটা বলে সামনে থাকা টেবিলে জোরে একটা বাড়ি মারে। রাজের রাগান্বিত লোক দেখে রনি, দুর্জয়, ফাহাদ খোঁজ নিতে থাকে। রাজ সোফায় বসে সিগারেট টানছে। একটু পর রনি এসে বলে, ওরা ছিল মমিন এমপির লোক, তবে তার চেয়ে বড় বিষয় হলো এরা সবাই ট্রেনিং প্রাপ্ত লোক। আর এই লোকগুলো নিয়ে আসছে জাবেদ সাহেব নামে এক এমপির কাছ থেকে। এখন আমরা কি করব? রিল্যাক্স। এখন আমাদের যা করতে হবে সব ভেবে চিন্তা করতে হবে। আস্তে আস্তে ওদের সংখ্যা বাড়ছে, মানে ওরা আমাদের সব দিক থেকে নজর রাখবে। আজ রাতেই আমরা আমাদের কাজ শেষ করব। রাজ কথাগুলো বলে মুচকি হাসতে থাকে। সাগর, রনি, দুর্জয়, ফাহাদ ওরা সবাই রাজের মুখের দিকে তাকিয়ে আছে। কি কাজ শেষ করতে হবে কিছুই বুঝতে পারছে না। তাহলে কি রাজ নতুন কোনো মাইন্ড গেম খেলতে যাচ্ছে? কি করতে চাইছে রাজ? প্রশ্নগুলো সবার মনে ঘুরপাক খাচ্ছে। রনি রাজের সামনে গিয়ে 1 হাত মাথায় দিয়ে জিজ্ঞেস করলো, আজ রাতে কি কাজ শেষ করব? সব কিছু আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। রাজ সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে হাসতে হাসতে বলে উঠল, আজ থেকে তোরা সবাই এক এক জায়গায় থাকবি, সবাই নজর রাখবি কে কখন আসে কি করে। কিন্তু কিভাবে সম্ভব? আর ওরা এই শহরে চারদিকে ছড়িয়ে আছে। সব সম্ভব, এটা অনলাইনের যুগ। আর আমাদের পিছনে ছোটোখাটো মানুষ লাগবে না, সব বড় মাপের মানুষ ওরা। আর ওদের ফোন নাম্বার থেকে শুরু করে A to Z ডিটেলস পাওয়া সম্ভব। তোদেরকে সব ধরনের সাহায্য করবে জীবন সাইবার সিকিউরিটির দায়িত্বশীল সদস্য। তোদের একটা কথা বলি শোন,
যে কোনো কাজে সরাসরি জীবনকে ফোন বা মেসেজ কোনোটাই করবি না। তোদের কোথাও কোনো সমস্যা হচ্ছে তার জীবন সব কিছু কন্ট্রোল রুম থেকে দেখতে পারবে। রাজ কথাগুলো শেষ করে সিগারেটের লম্বা টান দেয়। সবাই রাজের দিকে তাকিয়ে আছে। রাজ সবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আবার সিগারেট টানতে লাগলো। রনি রাজের দিকে তাকিয়ে বলে উঠল, তার মানে আমরা কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু জিপিএসের মাধ্যমে দেখতে পাবে। রাজ কথাটা বলেই উঠে চলে যায়। সাগর মনে মনে ভাবতে লাগলো, হঠাৎ এমন চিন্তা ভাবনা কেন আসলো রাজের? সাগর মাথা ধরে বসে পড়ে। কি হচ্ছে সবকিছু সাগরের মাথার উপর দিয়ে যাচ্ছে। কিলারের শহরে কোন মাইন্ড গেম? তাহলে এই শহরে সবাই এক একটা মাইন্ড গেমার। রাজ সিদ্ধান্ত নিয়েছিল এই শহর ছেড়ে চলে যাবে, কিন্তু জয়কে মারার প্রতিশোধ না নিয়ে যাবে না। জয়, সাগর, রনি, ফাহাদ, দুর্জয়, রাজ এদের অন্ধের মতো বিশ্বাস করে। তাদের শরীরে কেউ হাত দিলে রাজ তাদের হাত কেটে ফেলতে দুইবারও ভাববে না। কথায় আছে, আত্মা কলুষিত হতে শুরু করলেই মন আকারে শুরু হতে থাকে। রাজ অনেক কাছ থেকে দেখেছে আপনজনে দেয়া ভয়াবহ এক কষ্টের তীব্রতা। ভালোবাসার কাছে সব কিছু হার মানে, হোক সেটা বন্ধুত্ব বা অর্ধাঙ্গিনীর। আপনা আপনি ভালোবাসতে জানলে পৃথিবীর সমস্ত কঠিন কাজও করা সম্ভব। মেঘাচ্ছন্ন রাত, চারিদিকে বিদঘুটে অন্ধকার, মাঝে মাঝে মেঘের গর্জনে বিদ্যুৎ চমকানোর ফলে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে একদম পরিষ্কার। রাত 2:27। মেঘের গর্জনে রাস্তার পাশের কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছে। মাথায় বড় টুপি পরনে, রেইনকোট, ঠোঁটে বিদেশি ব্র্যান্ডের সিগারেট। চারপাশে বড় বড় দালান কোঠার জানালা দিয়ে হালকা লাইটের আলো বাহিরে এসে জানান দিচ্ছে ভালোবাসায় কষ্ট পাওয়া মানুষগুলো রাত জেগে গুমড়ে কান্না করছে। কিছুটা দূরে যাওয়ার পর আরও দুইজন এসে লোকটির সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে থেকে জাকির নামে একজন বলে উঠল, কেন এসেছিস তুই এখানে? তোদের দেখতো। রাজের কথা শুনে লোক দুইটা একে অপরের দিকে তাকায়। তাদের মধ্যে থেকে আবার জাকির বলে, শত্রু শত্রু মরণ নামক ভয়ঙ্কর খেলা অংশ নিয়েছি, আমাদের সামনে থেকে চলে যা, নয়তো। আমাকে মৃত্যুর ভয় দেখাস? আমি জানি আমার মৃত্যুটা ভয়ানকভাবে হবে। আমি সবসময় মৃত্যুকে অলিঙ্গন করতে থাকি। হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। মনে ভাব থাকারই একটাই লক্ষণ, মনে হয় সকলে বুঝি সব জানে, কিন্তু না। রাজ কথাগুলো বলেই আবার সিগারেট টানতে থাকে। ছেলে দুইটা রাজের দিকে তাকিয়ে গেছে। রাজ সিগারেটে শেষ করে মুচকি হাসি দিয়ে আবার বলে উঠল, কিলার জগতের কিং আর কিলার জগতের মাইন্ড গেমার, দুইটা একই শব্দ, তাই না? মানুষ মৃত্যুবরণ করার ঠিক 10 দিন আগে বুঝতে পারে সে মারা যাবে। তখন থেকে সে ব্যক্তি নিজের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করতে থাকে। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, এই সুন্দর ভুবনে আমার অনেক কিছু দেখার বাকি। রাজ কথাগুলো এক নিঃশ্বাসে বলে থেমে যায়। দুই পা সামনে গিয়ে একটি বেঞ্চে বসে। রাজের সামনে থাকা ছেলে দুইটা হাতে পিস্তল নিয়ে রাজের দিকে এগিয়ে আসে। রাত 2:38। আকাশটাও বিদঘুটে অন্ধকার। পূর্ব আকাশের মেঘের গর্জনের অন্ধকারের ঘনঘাটায় বৃষ্টির পূর্বাভাস। চারিদিকে শেয়াল কুকুরের ভয়ঙ্কর ডাক। তার মাঝে হেঁটে চলেছে সুদর্শন যুবক। পরনে কালো রেইনকোট, মাথায় কালো হেলমেট, হাতে নিউ ভার্সনের পিস্তল। এ কোন খেলায় মেতে উঠেছে কিলার জগতের মাইন্ড কিলার? তাহলে কি সত্যি সত্যি এই শহরে আবার নতুন গল্পের সূচনা ঘটবে? রাজের সামনে থাকা ছেলে দুইটা হাতে পিস্তল নিয়ে রাজের দিকে এগিয়ে আসে। রাজের কপাল বরাবর পিস্তল তাক করে ছেলে দুইটা ছেলে একসাথে রাজের দিকে পিস্তল তাক করে আছে। অথচ রাজের মনে এক বিন্দু পরিমাণ ভয় ছিটা ফোটাও নেই। রাজ তাদের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকে। রাজের হাসি দেখে জাকির নামের ছেলেটা আবারও বলে উঠল, তোর সামনে মৃত্যু অপেক্ষা করছে, তুই এভাবে হাসছিলি কেন? আমি কেন হাসছি এটা বড় কথা নয়। বড় কথা হলো, আচ্ছা সেটা না হয় পরে বলি, আগে একটা গল্প বলি শোন। সমুদ্রের পাড়ে একটা বাচ্চা ছেলে গিয়েছিল। সমুদ্রের ঢেউ এসে ছেলেটার জুতা বাসিয়ে নিয়ে যায়। ছেলেটা সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো একটা চোর। অপর প্রান্তে একটা জেলে মাছ ধরছিল, তার জালে অনেক মাছ উঠছিল। সে লোকটা সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো অন্নদাতা। অন্যদিকে সমুদ্রের পানিতে ডুবে একজন লোক মারা যায়। সেই লোকটার বউ সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো একটা খনি। কিছু সময় পর ওই পাশ দিয়ে একজন ভিখারি হেঁটে যাচ্ছিল সমুদ্রের পাশ দিয়ে। তখন সেই ভিখারি একটা মুক্তার মতি পেয়ে সে তো খুশিতে ভিখারি সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো অনেক দানশীল। কিছু সময় পর বড় একটি ঢেউ এসে সমস্ত লেখা মুছে দিয়ে চলে যায়। সমুদ্রের বুকে সব কিছু বিলীন হয়ে যায় শুধু কিছু সময়ের প্রেক্ষাপটে।
রাজ কথা শেষ না করতেই জাকির বলে উঠল, আমি শুনেছি মানুষ মরার সময় সেই পাগলের মতো আচরণ করে, আর তখন সে কি বলে নিজেই জানে না। আমি সবসময় মৃত্যুকে আলিঙ্গন করি। মৃত্যু চারপাশে ঘিরে বসে থাকে। এই পৃথিবীর সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি জানি আমার মৃত্যুটা ভয়ানকভাবে হবে। আমি নিকৃষ্ট, আমি সাইকো। রাজ কথাগুলো বলেই বাম পায়ে থেকে পিস্তল ঠাস ঠাস করে জাকিরের দুই পায়ে দুইটা গুলি করে। জাকির সাথে সাথে রাজের সামনে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। রাজ জাকিরের সামনে বসে পিস্তলের মাথা নাকের কাছে নিয়ে হাসি দিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, দেখ তুই কেমন করে আমার পায়ের সামনে পড়ে আছিস। আমি তোকে বলেছিলাম না আমি নিকৃষ্ট, আমি সাইকো। দুর্জয়, ফাহাদ, রনি, রুহান, সাগর, তোরা একে এত পিস করবি যেন শিয়াল কুকুরগুলো ও টুকরো টুকরো পিস খুঁজে না পায়। এ কেমন ছেলে রে বাবা, এটা কি সাইকো না অন্য কিছু? কথাগুলো বলে রাজ কিছুটা দূরে গিয়ে বসে সিগারেট টানতে থাকে। আর এদিকে দুর্জয়, ফাহাদ, রনি, রোহন, সাগর জাকিরের শরীরের বিভিন্ন অংশ কেটে কেটে ফেলছে। রক্তগুলো স্রোতের মতো ভেসে যাচ্ছে। তাজা রক্তের গন্ধ পেয়ে শিয়াল কুকুরের ক্ষুধার্ত ডাক। মনে হচ্ছে ক্ষুধার্ত শিয়াল কুকুরগুলো ছুটে আসছে। কিছু সময় পর রাজ ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যায়। ক্ষুধার্ত শিয়াল কুকুরগুলো এসে জাকিরের ক্ষত বিক্ষত দেহটাকে খুবলে খুবলে খেতে শুরু করে। শীতের স্নিগ্ধতায় শিয়াল কুকুরগুলো বেশ তৃপ্তি করে খাচ্ছে। পরদিন সকালে রাজ ঘুম থেকে উঠতে দেখে রিধি রাগান্বিত অবস্থায় রাজের সামনে দাঁড়িয়ে আছে। রাজ টাওয়ালটা হাতে নিতেই রিধি রাজকে বলে উঠল, রাজ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না। আমাকে ভালোবেসে তুমি ধ্বংস হয়ে, তোমার এই চোখের মায়ায় আমি অনেক আগেই ধ্বংস হয়ে গেছি। এই চোখে আছে শুধু প্রতিহিংসার আগুন। আমার ভালোবাসা দিয়ে সেই আগুন নিভিয়ে দিব। পারবে না, এই আগুনে তোমার সুন্দর মন ঝলসে যাবে। আগুন পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করে, আমার মনটাও ঠিক তেমন। আমি হিংস্র দানব। ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব, হোক সে দানব বা সৃষ্টির সেরা মানুষ। রিদি, তুমি বুঝতে পারছো না। তোমার বুকে মাথা রেখে আমিও বুঝতে চাই। রাজ রিধির ভালোবাসার কি তাহলে পূর্ণতা পাবে না? কি হতে চলেছে এই গল্পে? তবে কি কিলার জগতে ভালোবাসা বলতে কিচ্ছু নেই, নাকি রাজ চায় না রিধিকে? প্রশ্নগুলো সবার মনেই বিদ্যমান। এ কোন নিকৃষ্ট জগৎ যেখানে ভালোবাসা বলতে কিছু নাই? রিধি রাজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রাজ রিধিকে ছাড়িয়ে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, আমি তোকে বলছি না আমার মনে কোনো ভালোবাসা নেই? কেন তুই বারবার আমার কাছে আসিস? তোমার মনে যে আমার বসবাস, তুমি কেন বুঝো না? রাজ কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। রিধি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট পর রাজ ওয়াশরুমের দরজা খুলতেই দেখে রিধি দাঁড়িয়ে আছে। রিধি রাজকে বলে উঠল, আমি কি ধরে নেব তুমি আমাকে চাও না? রাজ রিধির কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে চলে যায়। সাথে পছন্দের পিস্তলটাও নিয়ে নেয়। রাজ সেখানে যায়, তার পিস্তল সাথে থাকবেই। রাজ নিচে নামতেই সাগর বলে উঠল, দোস্ত, তুই এই রহস্য রক্তাক্ত খেলা কবে বন্ধ করবি? সাগরের কথায় রাজ মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমাকে আবার নতুন করে পুরানোর কি আছে? আমি তো সেই ছোট্ট থেকেই আগুনের লেলিহা বুকে নিয়ে বড় হয়েছি। বয়সে পাবে যে মৃত্যুকে ভয় পায়। আমার চারপাশে হাজারো পিস্তল নিশানা করে আছে। কিলার জগতের নিকৃষ্ট দৃশ্যপট বলতে যাবে যুদ্ধক্ষেত্রের ময়দানে। আমি মানুষ নামের এক নিকৃষ্ট দানব। রাজের কথা শুনেই সাগর মাথা নিচু করে নেয়, কারণ সাগর বুঝতে পারছে রাজের মাথা গরম আছে। এজন্য সাগর কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। রাজ এটাও জানে সাগর রিধির হয়ে রাজকে কিছু কথা বলবে, কিন্তু রাজ তাকে বলার সুযোগ না দিয়ে কড়া করে কিছু কথা বলল। রাজ বাসা থেকে বের হয়ে যায়। রাজ নিজেও জানে না কিলার জগতের মাইন্ড গেম কোথায় গিয়ে শেষ হবে। রাজ চলে যায় সেই পুরনো জায়গায়, সেখান থেকে শুরু করেছিল নিকৃষ্ট জগতের মাইন্ড গেম। রাজ করার জন্য সেখানে কিছু সময় অপেক্ষা করতেই একজন লোক আসে। লোকটির মুখে মাস্ক, পরনে কালো পোশাক। লোকটি রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, কেন এসেছিস তুই এখানে? আমি কেন এসেছি এটা তোর অজানা নয়। চলে যা তুই এখান থেকে। কিলার জগতের মাইন্ড কিলার পিছপা হয় না। তোর সামনে অনেক বিপদ। আমি সবসময় মৃত্যুকে সাথে নিয়ে করি। লোকটি রাজের কাছে এসে পকেট থেকে একটি কাগজ বের করে রাজের হাতে দিয়ে চলে যায়। রাজ কাগজটি খুলে মুচকি হাসি দিতে লাগলো। কি আছে ওই কাগজে? আর কি ছিল অপর প্রান্তে মাস্ক পরা ব্যক্তি? তাহলে এটা কি রাজের কাছের কেউ? না না, তা হতে যাবে কেন? আর সে যদি রাজের কাছে কেউ হবে তাহলে এমন কথা কেন বলল?
কাগজটা খুলে দেখে রাজ হাসতে হাসতে বলে উঠল, কিলার জগতের ভয়ঙ্কর খেলা আর কিছু লাশের সমাহার বদলে দিবে নিকৃষ্ট খেলার পরিণাম। রাজ কি করতে চলেছে? কেন সে এমন ইঙ্গিত দিল? তাহলে কি সবার সাথে রাজ মাইন্ড গেম খেলছে, না সবাই রাজের সাথে মাইন্ড গেম খেলছে? আসলে এই মাইন্ড গেমের শহরে সবাই এক একটা মাইন্ড গেমার। সবাই নিজেকে নিজের মতো মাইন্ড গেমার ভাবতে থাকে। এই কিলার জগতে রক্তের সাথে বেইমানি করতে দুইবার ভাবে না। রাজ সিগারেটে টান দিয়ে ফেলে দিয়ে চিঠির দিকে তাকিয়ে হাসতে থাকে। রাজের মুচকি হাসির পেছনেও রহস্য লুকিয়ে আছে। এ যেন এক আতঙ্কের আবির্ভাব। রাজ সেখান থেকে চলে যেতে লাগলে একটা গুলি এসে রাজের ডান হাতে লাগে। সাথে সাথে জয় এসে রাজের সামনে দাঁড়িয়ে বলে, বন্ধু তুই এখান থেকে চলে যা, আমি ওদের দেখছি। না বন্ধু, আমি তোকে বিপদের মুখে ফেলতে পারি না। বন্ধু আমার কসম লাগে, তুই চলে যা। তুই রিধিকে বাঁচা, ওরা রিধিকে তুলে নিয়ে গেছে। রিধি তোকে অনেক ভালোবাসে, তুই রিধির খেয়াল রাখিস দোস্ত। কিন্তু তোকে কোনো কিন্তু নাই, তুই যা দোস্ত। ওইদিকে না, তুই এদিক দিয়ে যা। ওইদিকে ওরা 100 জন দাঁড়িয়ে আছে তোকে মারার জন্য। আর শোন, তোর পিস্তলটা আমাকে দিয়ে যা, আমি ওদের দেখছি। রাজ আর কিছু না ভেবে পিস্তলটা জয়কে দিয়ে জয়ের দেখানো রাস্তার দিকে এগিয়ে যায়। জঙ্গলের মাঝ বরাবর যেতেই 20 থেকে 25 জন মিলে জাল ফেলে রাজকে আটকে ফেলে। রাজ নড়াচড়া করতে পারছে না। রাজকে একটা গাছের সাথে বেঁধে রাখে। তখন রাজ বলে, তোরা কে? আমাকে কেন বেঁধে রেখেছিস? রাজ কথা শেষ না করতেই গাড়ির ভেতর থেকে মমিন এমপি মুখে সিগারেট নিয়ে বলে উঠল, ওদের তুমি চিনবে না, ওরা সবাই আমার লোক। আপনি? আমি। এবার হয়তো আমাকে তুমি চিনতে পেরেছো। আচ্ছা, আবার আমি বলছি শোনো, আমি মমিন এমপি কুত্তার বাচ্চা। তুই আমার দুইটা ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি সেই দিন বলেছিলাম আমি এই শহরে তোর চেয়ে বড় মাফিয়া চক্র তৈরি করব। আমাকে তুই একেবারে মেরে ফেল। ভুল করেও আমি যদি একবার বেঁচে যাই, তোদের সবার জীবনে মৃত্যুদূত হয়ে ফিরে আসবো। আমাকে মেরে ফেল। আচ্ছা, তাহলে তো তোকে তোর ইচ্ছা পূরণ করতে হয়। এই শোন, তোরা ওকে এতগুলি করবি যাতে ওর লাশ দেখে এই জঙ্গলের পশু পাখিও ভয়ে আটকে ওঠে। এমপি মমিনের কথা মতো সবাই রাজকে গুলি করতে থাকে। কয়েক মিনিট পর এমপি মমিন আবারও বলে, এই শোন, কিছু সময় পর সন্ধ্যা ঘনিয়ে আসবে। ওর লাশটা জঙ্গলের পাশে রাস্তায় ফেলে দে। সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলে, ও গাড়ির নিচে পড়ে পিষ্টে হয়ে যাবে। এরপর এই শহর থেকে উঠে যাবে কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম। আমি হব কিলার জগতের কিলার কিং। এরপর ওরা রাজকে মৃত ভেবে ফেলে দিয়ে চলে আসে। 20 মিনিট পর ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল নায়ার সাহেব। রাস্তার ওপর কাউকে দেখে নায়ার সাহেব তার সহকারীকে বলে, মনে হয় কে বা কারা তাকে মেরে ফেলে দিয়ে গেছে। তুমি গিয়ে দেখো ছেলেটা বেঁচে আছে কিনা। নায়ার সাহেবের কথা মতো লোকটি রাজের কাছে গিয়ে দেখে এখনো বেঁচে আছে। লোকটি চিৎকার করে বলে উঠল, স্যার ছেলেটা এখনো বেঁচে আছে, তবে ওর শরীরে অগণিত গুলির চিহ্ন। কি বলো? ওকে জলদি গাড়িতে ওঠাও, হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর নায়ার সাহেব রাজকে গাড়িতে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। সেখানে রাজের 6 মাস চিকিৎসা করার পর একটু একটু করে কথা বলে। নায়ার সাহেব রাজকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমি নাম বলো। কি হলো বলো? আচ্ছা বলতে হবে না। তোমার নাম রাহুল, কিন্তু রাহুল নামটা কেমন যেন লাগে। আজ থেকে তোমার নাম রাজ মাহমুদ। তুমি আগে পুরোপুরি সুস্থ হও, এরপর তোমার সব কথা শুনবো। কারা তোমাকে অমনভাবে মেরে রাস্তায় ফেলে গেছে বলতে পারো? রাজ কিছু বলে না, শুধু তাকিয়ে দেখে। নায়া সাহেব হসপিটালে আর কিছু না বলেই বাসায় চলে আসে। রাজকে আরও 2 মাস চিকিৎসা করে। রাজের মুখে চাপ দাড়ি, বড় বড় গোঁফ। রাজ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। নায়া সাহেবকে হসপিটাল থেকে ফোন করে বলে রাজ পুরোপুরি সুস্থ, এখন তাকে বাসায় নিয়ে যেতে পারেন। নায়া সাহেব হসপিটালে গিয়ে রাজকে নিয়ে গাড়িতে ওঠে। আধা ঘন্টা গাড়ি চলার পর বড় একটি বাড়ির সামনে এসে গাড়ি থামে। মেন গেটটা বেশ বড় সড়ো, 3 তলা বাড়ি। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বাড়ির মালিক বেশ শৌখিন। 2 তলার ব্যালকানিতে বাহারি রকমের ফুলের গাছ। রাজ একবার বাড়ির চারপাশটা চোখ বুলিয়ে নিল। মেন গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই হাতের বাম পাশে হাসনাহিনা ফুলের গাছ। রাজের পছন্দের একটি ফুল হাসনাহিনা। সন্ধ্যা ঘনিয়ে আসলেই হাসনাহিনা ফুলের গন্ধে মৌমো করে। তার পাশে একটি রক্ত জবা ফুলের গাছ। কেউ বা বলে জবা ফুল, আবার কেউ বা বলে রক্ত জবা। 2টি ফুলই রাজের পছন্দের। রাজ ফুল গাছের কাছে গিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলে উঠল, বাহ, আপনি তো বেশ শৌখিন একটি মানুষ। তুমি কেমন করে বুঝলে? এই যে বাড়ির আঙ্গিনায় বাহারি রকম ফুলের গাছ, যার মনে প্রেম ভালোবাসা আছে
সেই সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায়, যেমন আপনি। একটা জিনিস কি জানেন, নায়াজ সাহেব মানুষ বড় বিচিত্রময়। কেউ বা আপন মানুষ পেয়ে বিধাতাকে ভুলে যায়, আবার কেউ আপন মানুষ হারিয়ে মোনাজাতে বসে বিধাতার কাছে কান্নাকাটি করে। তোমার কথার মানে আমি বুঝলাম না। আচ্ছা বাদ দেন, সে কথা পরে এক সময় বলবো। কালকে আমি একবার ঢাকা যেতে চাই। কেন? সেখানে আমার বন্ধু আছে, জয়, সাগর, ফাহাদ, রনি, রোহান, দুর্জয়। আমি তাদের সাথে দেখা করতে চাই। আগে তাদের ফোন করো। এই নাও তোমার ফোন। নায়াজ সাহেব রাজের দিকে ফোন বাড়িয়ে দেয়। রাজ ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা অফ হয়ে গেছে। রাজ ফোনটা চার্জ দিয়ে ওপেন করে দেখে জীবনের মেসেজ। রাজ মেসেজ দেখে কিছু সময়ের জন্য থমকে যায়। রাজ মেসেজ দেখে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজ সাথে সাথে জীবনকে ফোন দেয়। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে জীবন বলল, ভাই কি থেকে কি হয়ে গেল? সাগর, ফারহাদ, রাউনি, রোহান, দুর্জয় সবাইকে গুলি করে। আমি আর জয় ওদের হসপিটালে নিয়ে গেলে ফাহাদ, রোহান, দুর্জয় তিনজনকে মৃত ঘোষণা করে। সাগর, রনি দুজন বেঁচে আছে। 9 মাস পর তারা কথা বলছে। আর রিদিকে ওরা কোথায় নিয়ে গেছে আমরা কেউ জানি না ভাই। আপনি এখন কোথায় আছেন ভাই? আপনি কেমন আছেন? আমার কথা বাদ দাও জীবন। তুমি জয়, সাগর, রনি এই ঠিকানা চলে এসো। আমি এখানে আছি। রিদি কোথায় থাকতে পারে আমি বুঝতে পারছি। এরপর জীবন ওদের ঠিকানা দিয়ে এখানে যেতে জয়, রনি, সাগর তিনজনে রাজের দেয়া ঠিকানায় চলে আসে। জয়, সাগর, রনি এসে দেখে রাজ একটা চেয়ারে বসে আছে। ওরা তিনজনে এসে রাজকে জড়িয়ে ধরে। এর মধ্যে থেকে রনি কান্না করতে করতে বলে, ভাই তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? কান্না করিস না, আমি ঠিক আছি। রাজ কথাটা বলে উঠে দাঁড়ায়। জয় রাজের শার্ট এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। রাজের পুরো শরীরে অগণিত গুলির চিহ্ন। সাগর, রনি, জয় ওদের শরীরের অবস্থাও রাজের মতো, তবে সবচেয়ে বেশি রাজের। ডাক্তার রাজের শরীর থেকে 26টা গুলি বের করেছে। রাজ পকেট থেকে ফোন বের করে জীবনকে ফোন দেয়। আকাশ, নিলয় ওদের সাথে আমি কথা বলতে চাই, তা আজকের মধ্যেই। ওকে ভাই, আপনি একটু সময় দিন। আকাশ, নিলয় ওরা আপনাকে কল দেবে। এরপর রাজ কল কেটে দেয়। কয়েক মিনিট পর আকাশ, নিলয় রাজের হোয়াটসঅ্যাপে কল দেয়। রাজ বলে, শোন, তোরা আমাকে কোনো প্রশ্ন করবি না। আমি কোথায় আছি, কেমন আছি, সময় হলে সব জানতে পারবি। এমপি মমিনের কার সাথে বন্ডিং ভালো, তোরা দুজনের সেখানে এন্ট্রি নে। দরকার হলে অনিকের সাহায্য নে। এরপর খেলা হবে মাইন্ড কিলার ভার্সেস মাইন্ড গেমারের। এটাই ছিল রাজের অতীত। এরপর থেকে রাজ হয়ে ওঠে হিংস্র দানব। কিলার জগতে রাজকে তেমন কেউ দেখেনি। রাজ যেখানেই যেত সেখানে মুখে মাস্ক পরে যেত। কিন্তু নেহা কেন এই নিকৃষ্ট জগতে এলো? এতদিন রাজ রিধিকে কিছুই বলেনি। রিধি রাজকে কি বলেছিল মনে আছে আপনাদের? আসুন আমি বলে দিচ্ছি। রাহি জাভেদ সাহেবের কথায় রাজের সাথে মাইন্ড গেম খেলে। রাজকে ভালোবাসার ফাঁদে ফেলে হতে চেয়েছিল কিলার জগতের ডন। রাহি রাজের বাসায় থাকাকালীন রাজও চেষ্টা করেছিল ভালোবাসার মাইন্ড গেম। রাহির মুখ থেকে সত্যটা বের করতে চেয়েছিল, তবে রাজ ভালোবাসার মাইন্ড গেম খেলার আগেই রাহির আসল রূপ বের হয়ে আসে। এরপর রিধি বলে, তবু আমার অনেক ভয় করে, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তোমার ভালোবাসা আমার সাথে আছে, তুমি দেখে নিও, আমি আবার ফিরে আসব। রাজ রিধিকে দূর সম্পর্কের মামার বাসায় রেখে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পূর্বাকাশ কালো মেঘে আনাগোনা। মেঘাচ্ছন্ন আকাশ দেখে বোঝা যাচ্ছে ভারী বৃষ্টি হবে। গ্রামের রাস্তা ধরে রাজ হেঁটে চলেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পাখির কিচিরমিচির ডাক, সাথে ঝড়ো হাওয়ার সাথে বড় বড় বৃষ্টির ফোঁটা চলন্ত। কিছু মানুষের আনাগোনা বেশ চমৎকার দৃশ্য। কিছুটা হেঁটে মেইন রাস্তায় গিয়ে গাড়িতে উঠে বসে। ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি চলছে আপন গতিতে। কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর রাজ নিজের বাসায় গিয়ে ওঠে। বাড়িতে প্রবেশ করতেই নায়াজ সাহেব বলে উঠল, রাহি নামের মেয়েটাকে চেনো তুমি? বেশি চেনার প্রয়োজন মনে করি না। ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো? দল বেঁধে শিকার করে শিয়াল কুকুর, সিংহ যেখানে যায় সেখানেই রাজত্ব করে। রাজ কথাগুলো বলে ওপরে নিজের রুমে চলে যায়। নায়াজ সাহেবও নিজের বাসায় চলে যায়। অন্যদিকে জাভেদ সাহেব রাহিকে বলে, রাজ 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 শুধু একটা ভুলের কারণে আজ সে বেঁচে গেল। আর তুমি কি করলে? আমি এত মাইন্ড গেম খেলে সবকিছু সুন্দরভাবে সাজালাম, একটা ভুলের কারণে সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল। আপনি টেনশন নিয়ে না, কথায় আছে একবার না পারি দেখো শতবার। চুপ করো তুমি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এবার যা করার আমাকেই করতে হবে। তুমি এমপি মমিন আর হামিদ সাহেবকে আমার বাংলাতে আসতে বলো।
জাবেদ সাহেবের কথা মতো রাহি তাদের কাজ ফোন করে আসতে বলে। মমিন সাহেব হামিদ সাহেব জাবেদ সাহেবের বাংলোতে আসে। হামিদ সাহেব জাবেদ সাহেবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে জাবেদ সাহেব বলে, যে কোনো মূল্যে আমাদের কিলার জগৎ চাই। তোমরা একটা কথা মাথায় রেখো, রাজ আর আগের মতো নাই। সে এখন হিংস্র দানব হয়ে গেছে। ওকে মারতে হলে আগে আমাদের হাত করতে হবে ওর দলের বিশ্বস্ত কাউকে। জাবেদ সাহেব কথা শেষ না করতেই পেছন থেকে অনেক বলে উঠল, কিলার জগতের রাজা সবাই হতে চায়, কিন্তু অনেক থেমে যায়। চায়ের কাপে এক চুমুক দিয়ে আবারও বলে, কিলার জগৎটা আসলেই ভয়াবহ। চারদিকে তাজা রক্তের গন্ধ আর কিছু লাশের সমাহার। কুত্তা বাঘের চামড়া পড়লেই সে কখনো বাঘ হয় না। সবাই চাইবে রাজত্ব সহ রাজকন্যা। অনেক আবারও থেমে যায়। চায়ের কাপে চুমুক না দিতেই জাবেদ সাহেব বলে উঠল, তোমার কথার মানে ঠিক বুঝলাম না অনেক। আপনি যাকে নিয়ে আসবেন সেই দুধে ধোয়া তুলসী পাতা নয়। ওই যে বললাম, সবাই মনে মনে নিজেকে মাইন্ড কিলার ভাবলেও প্রকৃতপক্ষে মাইন্ড কিলার একজনেই। এই জগতে আছে সবার নিকট মাইন্ড গেম, যা মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলে একটি মাইন্ড গেমে। আজ অবধি আপনি কখনো শুনেছেন মাইন্ড কিলার আজ মাহমুদকে পুলিশ ধরেছে? সে সবসময় মাথা ঠান্ডা করে সবার সাথে মাইন্ড গেম খেলে, এমনকি পুলিশের সাথেও। সে সবসময় চিন্তা ভাবনা করে কাজ করে। আপনি, আমি, আমরা সবাই যেমন হুটহাট করে মুখে যা আসে তা বলে ফেলি, কিন্তু রাজ সবার থেকে ভিন্ন। অনেক থেমে যায়। জাবেদ সাহেব, মমিন সাহেব, হামিদ সাহেব অনেকের দিকে তাকিয়ে আছে। অনেক আবার কিছু বলতে যাবে, তার আগেই নিলয় পেছন থেকে বলে উঠল, মাইন্ড গেমের ধারা আছে 3টি। 1. ভালোবেসে সুস্থ মস্তিষ্কে মাইন্ড গেম খেলা। 2. শত্রুপক্ষের সাথে থেকে মাথা কাটিয়ে মাইন্ড গেম খেলা। 3. এক জায়গায় বসে কলকাঠি নাড়া, মানে আমরা যাকে বলি লিডার। আপনি লিডার, আপনি বসে কলকাঠি নড়বেন। আচ্ছা বাদ দিন, একটা গল্প বলি। প্রকৃত পুরুষরা বিশ্বস্ত থাকে কেন জানেন? তাদের অন্য মহিলার সন্ধান করার সময় নেই, কারণ তারা তাদের জন্য ভালোবাসার নতুন উপায় খুঁজতে খুব ব্যস্ত। প্রকৃত পুরুষদের সবসময় তাদের মহিলাদের জন্য সময় থাকবে। প্রকৃত পুরুষরা 1 মিলিয়ন ভিন্ন ভিন্ন নারীকে ভালোবাসে না, তারা এক নারীকে মিলিয়ন ভিন্ন উপায়ে ভালোবাসে। একজন সত্যিকারের পুরুষ অন্য একজনের খোঁজ শুরু করার আগেই একটি সম্পর্ক শেষ করে দেয়। প্রকৃত পুরুষরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটিকে ভালোবাসে না, তারা সেই মেয়েটিকে ভালোবাসে যে তাদের পৃথিবীকে সবচেয়ে সুন্দর করে তুলতে পারে। সত্যিকারের পুরুষরা একজন মহিলা কি চায় তা শোনার জন্য উন্মুক্ত, এবং এটি ঘটানোর জন্য একসাথে কাজ করে। প্রকৃত পুরুষরা তাদের মহিলাদের সাথে সবকিছু ঠিক আছে বলে ধরে নেয় না, তারা 100% নিশ্চিত করে তাদের সাথে যোগাযোগ করে সবকিছু ঠিক আছে। একজন সত্যিকারের পুরুষ একজন মহিলার সাথে মাইন্ড গেম খেলে না। শুধুমাত্র দুর্বল, অনিরাপদ এবং অপরিণত একজন প্রকৃত মানুষের লুকানোর কিছু নেই। আপনি যা জানতে চান সে সম্পর্কে তিনি আপনাকে সত্য বলবেন, কারণ তিনি জানেন যে তিনি যদি আপনার সাথে 100% সৎ হন তবেই আপনি তাকে বিশ্বাস করবেন, যাই হোক না কেন। একজন সত্যিকার মানুষ এমন একটি মেয়ে খুঁজছেন না যেটি নিখুঁত দেখাচ্ছে, তিনি এমন একজনের সন্ধান করছেন যার সাথে তিনি নিখুঁত প্রেমে বাড়তে পারেন। একজন সত্যিকারের পুরুষ তার মহিলাকে আঘাত করা দেখে সহ্য করতে পারে না, তিনি তার সিদ্ধান্ত এবং কর্ম সম্পর্কে সতর্ক, তাই তাকে তার ব্যাখ্যার জন্য দায়ী হতে হবে না। শুধুমাত্র একজন প্রকৃত পুরুষই কেবল একজন মহিলার সাথে লেগে থাকতে পারে এবং তার সাথে সর্বদা বিশেষ আচরণ করতে পারে। একজন সত্যিকারের পুরুষ একজন মহিলার প্রতি সম্মান, ভালোবাসা, ভক্তি এবং বিশ্বস্ত হতে বেছে নেয়। একজন নারী যথেষ্ট তা বুঝতে একজন প্রকৃত পুরুষের প্রয়োজন। সব মেয়ে যেমন একজন পুরুষকে ভালোবাসে আসে না, আবার সব মেয়ে একটি পুরুষের ক্ষতি করতে আসে না। একজন প্রকৃত মানুষ সবসময় আপনার পাশে থাকবে, আপনাকে সমর্থন করবে, আপনাকে আরো ভালো করতে উৎসাহিত করবে এবং তার শরীরের প্রতিটা করতে আপনার কথা শুনবে। নিলয় কথাগুলো বলে থামে। আসলে নিলয় কি বোঝাতে চাইছে? পাশ থেকে হামিদ সাহেব বলে, তোমার বুদ্ধি আছে বলতে হয়। তোমার মতো একজন আমার পাশে থাকলেই আমি পুরো রাজ্য আমার হাতের মুঠোয় করে রাখতে পারতাম। তোমার কথা বলার স্টাইল সিনেমার হিরোর থেকেও কম না। হামিদ সাহেবের কথা শুনে নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলল, আমাকে আপনি ধরে রাখতে পারবেন তো? মানে আমি সবার সাথে মাইন্ড গেম খেলে মজা পাই না। শত্রুপক্ষ যত শক্তিশালী হবে তার সাথে মাইন্ড গেম খেলে তত মজা। কিলার জগতের মাইন্ড কিলার আর নিলয়ের মাইন্ড গেম, আমাদের স্টাইলটা এক হলেও রাস্তাটা ভিন্ন। এই জগতে যে যত বেশি গেম খেলতে পারবে সেই শেষ অবধি টিকে থাকতে পারবে। নিকৃষ্ট জগতের মৃত্যুটাও হাতছানি দিয়ে প্রতিনিয়ত ডাকতে থাকে, আমি নিলয়, আমি সবার মতো না, বা আমিও কারো মতো নই। নিলয় কথাগুলো বলে থেমে যায়। আবার রাহি বলে, আমি জানি
নিকৃষ্ট খেলায় সব বড় বড় মাস্টার মাইন্ড আর মাস্টার গেমের খেলা। রাহি পুরো কথা শেষ না করতেই জাবেদ সাহেব বলে উঠল, রাহি, তোমার কথা বন্ধ করো। আজ এই শহরের মানুষগুলো এক এক করে জ্বলন্ত অগ্নিশিখা হয়ে উঠতে চলেছে। সবাই যখন নিজ নিজ অবস্থান নিয়ে ব্যস্ত, এই সুযোগে আমি আমার কাজ করতে চাই। জাবেদ সাহেব কি করতে চাইছে? তাহলে নিলয় আকাশ এরা কেন জাবেদ সাহেবের সাথে তাল মিলিয়ে চলছে? এরা এদিকে কথা বলছে আর অন্যদিকে নায়াত সাহেব রাজকে বলল, আসলেই আমি সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ, জানো রাজ। দেখো, কিলার জগতের সবাই একদিকে, তুমি আর আমি একদিকে। তুমি যেমন লাশ সামনে নিয়ে সিগারেট টানতে ভালোবাসো, কিন্তু আমি তার উল্টো। আমি সবসময় নিজেকে বড় কিলার ভেবেছি, কিন্তু না, এখন দেখি আমার চেয়েও বড় মাইন্ড কিলার আছে। নায়াত সাহেবের কথা শুনে রাজ হাসতে থাকে। জোরে হাসতে হাসতে বলে উঠল, মানুষ বাঁচে আশাতে, আর আমি বাঁচি রক্তের গন্ধে। মরে থাকা পশু যেমন কাজে আসে না, ঠিক তেমনই আপনিও। কারণ আমি জানি আপনি অতি সহজেই রাজনীতির মাঠ গরম করতে পারেন, তেমনি মাইন্ড গেমের মাঠ। মাইন্ড কিলার জগতে সবাই পাগল, কেউ ভালোবেসে পাগল, কেউ বন্ধু নামক শত্রু মৃত্যুর খেলায় পাগল। আমি পাগল শুধু আপনার জন্য নায়াত সাহেব। আমি আমার বাবার ভালোবাসা পাইনি, পেয়েছি শুধু গালি। আমি আপনাকে আমার বাবার আসনে বসিয়েছি। ওই দিন আমি বলেছিলাম কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেমের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মাইন্ড কিলার জগতের কিং নায়াত সাহেব। রাজ থেমে যায়, পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। রাজ কথাগুলো বলেই মুচকি মুচকি হাসতে থাকে। আসলে কি করতে চাইছে এই ছেলেটা? নায়াত সাহেবকে যদি কিলার জগতের কিং করে, তাহলে রাজ কেন আসলো এই নিকৃষ্ট জগতে? রাজের সব কথাই কেন জানি সবার কাছে গোলক ধাঁধার মতো লাগছে। রাজ সিগারেট টানতে লাগলো। এমন সময় ভিডিতে ব্যাংকিং নিউজ দেখে নায়াত সাহেব থমকে যায়। ব্রেকিং নিউজ, আমি সাজ্জিদা সুলতানা সুমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একদল হ্যাকার একে ব্যাংকের সাধারণ জনগণের অ্যাকাউন্ট হ্যাক করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকার চক্র। শত কোটি টাকা এখন হ্যাকারদের হাতে। দেশের প্রধানমন্ত্রী ব্যাংকের কর্তৃপক্ষ কাছে জানতে চেয়েছে, হাই কোয়ালিটির সিকিউরিটি থাকা সত্ত্বেও কি করে অ্যাকাউন্ট হ্যাক হয়। এইটা আবার কোন হ্যাকার চক্র? জয় করেনি তো এগুলো? সে করলেও করতে পারে, কারণ ওই ব্যাংকের পিন নম্বর কিছুদিন আগে সে কালেক্ট করেছিল। হ্যাকিং একটি প্রতিক্রিয়া যেখানে কেউ কোনো বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এই হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। এসব কথা আমরা প্রায় সবাই জানি হ্যাকিং বলতে শুধু কোনো ওয়েবসাইট হ্যাকিং, আবার অনেকের ধারণা হ্যাকিং মানে শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা। আসলে কি তাই? না, আসলে তা না। হ্যাকিং অনেক ধরনের হতে পারে। আমাদের মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ির ট্র্যাকিং, বিভিন্ন ইলেকট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তাও হ্যাকিংয়ের আওতায় পড়ে। হ্যাকাররা সাধারণত এইসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রুটি বের করে তা দিয়েই হ্যাক করে। তাহলে হ্যাকারকে বা কি? নায়াত সাহেবের কথা শুনে রাজ হাসতে থাকে। হাসতে হাসতে বলে, যে ব্যক্তি হ্যাকিং প্রোটেক্ট করে তাকে হ্যাকার বলে। এরা যে সিস্টেম হ্যাকিং করবে, ওই সিস্টেমের গঠন, কার্যপ্রণালী, কিভাবে কাজ করে সকল তথ্য জানে। আগে তো কম্পিউটারের এত প্রচলন ছিল না, তখন হ্যাকাররা ফোন হ্যাকিং করত। ফোন হ্যাকারদের বলা হতো পি হ্যাকার, এবং এই প্রক্রিয়াকে বলা হয় পি হ্যাকিং। এরা বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে নিজের প্রয়োজনে ব্যবহার করত। 3 প্রকারের হ্যাকার রয়েছে। প্রথমে বলে রাখি, হ্যাকারদের চিহ্নিত করা হয় হেড বা টুপি দিয়ে। 1 হোয়াইট হেড হ্যাকার, 2 গ্রে হেড হ্যাকার, 3 ব্ল্যাক হেড হ্যাকার। হোয়াইট হেড হ্যাকার, সবাই তো মনে করে হ্যাকিং খুবই খারাপ কাজ, তাই না? না, হ্যাকিং খুব খারাপ কাজ না। হোয়াইট হেড হ্যাকাররাই প্রমাণ করে যে হ্যাকিং খারাপ কাজ না। যেমন একজন হোয়াইট হেড হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে এবং ওই সিকিউরিটি সিস্টেমের মালিককে দ্রুত ত্রুটি জানায়। সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার নেটওয়ার্কের একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার। গ্রে হেড হ্যাকার, এরা হচ্ছে দুমুখো সাপ। কেন বলছি এবার তা ব্যাখ্যা করি। এরা যখন একটি সিকিউরিটি সিস্টেম ত্রুটিগুলো বের করে, তখন সে তার মন মতো কাজ করবে। তার মন ওই সময় কী চায় সে তাই করবে। সে ইচ্ছে করলে সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটি জানাতেও পারে, অথবা ইনফরমেশনগুলো দেখতে পারে বা নষ্ট করতে পারে, আবার তা নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে। বেশিরভাগ হ্যাকাররাই এই ক্যাটাগরির মধ্যে পড়ে, ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার হচ্ছে এরা কোনো একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করলেই দ্রুত ওই ত্রুটিকে নিজের স্বার্থে কাজে লাগায়।
ওই সিস্টেম নষ্ট করে, বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়, ভবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে সে পথ রাখে। সর্বোপরি ওই সিস্টেমের অধীনে যে সকল সাব সিস্টেম রয়েছে সেগুলো তো ঢুকতে চেষ্টা করে। হ্যাকাররা অনেক বুদ্ধিমান, এটা সর্বজন স্বীকৃত বা সবাই জানে। অনেক ভালো ভালো হ্যাকার জীবনেও কোনো খারাপ হ্যাকিং করেনি, কিন্তু তারা ফাঁদে পড়ে বা কারো উপর রাগ মেটানোর জন্য একটি হ্যাকিং করলো, তখন আমরা তাকে উপরের কোনো ক্যাটাগরিতে ফেলবো। সেও গ্রে হ্যাট হ্যাকার, কারণ তার হ্যাকিংটা নির্ভর করছে তার ইচ্ছা বা চিন্তার উপর। হ্যাকিং সম্পর্কে রাজের মুখ থেকে বিস্তারিত শুনে নায়ার সাহেব বুঝতে পারে এ কোনো সাধারণ ছেলে নয়। নায়ার সাহেব কিছু বলতে গেলে পেছন থেকে রনি এসে বলে, ভাই তোমার ফোন ট্র্যাপ করা হচ্ছে। রাজ সাথে সাথে পকেট থেকে ফোন বের করে ফোনটা ভেঙে ফেলে। রাজ বলে উঠল, তার মানে আমার বিষয়ের তথ্য বের করে ফেলছে। তাহলে এখন কি করবে ভাই? রনি তোর ফোন দে। এরপর রনির ফোন নিয়ে কাউকে মেসেজ করে হাসতে থাকে। তখন নায়াজ সাহেব বলে, রাজ তুমি এখানে থেকে চলে যাও। ওরা রাজ নায়াজকে থামিয়ে দিয়ে বলে, এই মহাবিশ্বে প্রতি জিনিসের পিছনে রয়েছে কিছু না কিছু রহস্য, যা একজন সাধারণ মানুষ বুঝতে ব্যর্থ হয়। আপনি যদি জীবনের রহস্য খোঁজার চেষ্টা না করেন তাহলে আপনি আবিষ্কারের পথ খুঁজে পাবেন না। তাই আগে আপনাকে রহস্যের কিছু অন্বেষণ করতে হবে। মহাবিশ্বে এমন কিছু জিনিস রয়েছে যার মধ্যে রহস্য রয়েছে। রহস্য ছাড়া জীবন সত্যি খুব নিস্তেজ। একজন মানুষ যত বেশি বুদ্ধিহীন তার কাছে রহস্যময় অস্তিত্ব তত কম বলে মনে হয়। তাজা রক্তের গন্ধটা বেশ আকর্ষণীয় লাগে আমার কাছে। আমি জানি আমার কর্মক্ষেত্রে সবাই আমাকে নিকৃষ্ট উপাধি দেবে, তাই আমি মাঝে মাঝে নিজেকে নিকৃষ্ট বলি। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের প্রাইভেসিতেও পরিবর্তন হয়েছে। সবার সঙ্গে থাকা মোবাইল ফোনটি এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ছোটোখাটো এই ডিভাইসে সংরক্ষিত থাকে ব্যক্তিগত অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য। আর এই তথ্যগুলো হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে নিচ্ছে একটি প্রতারক চক্র। আর সে কে আপনি জানেন মিস্টার নায়ার সাহেব? রাজের কথা শুনে নায়ার সাহেব রাজের দিকে তাকায়। রাজ কিছু বলতে গিয়েও কিছু না বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে রিধি তানভীরকে ফোন করে বলে, তানভীর, রাজের কোনো খবর জানিস তুই? না, ওর সাথে তো আমার কথা হয়নি বেশ কয়েকদিন। কোনো সমস্যা কি? না, তেমন কিছুই না। রাজ আমাকে গ্রামে রেখে গেছে, কিন্তু এখানে হঠাৎ করে একটা পাগল সব সময় আমার উপর নজর রাখছে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুর উপর। রিধি ফোনে কথা বলা অবস্থায় পাগলটি এসে বলে উঠল, এই তুই কি করছিস? হ্যাঁ, আমাকে কিছু খেতে দিবি? পাগলের কথা শুনে রিধি একটু চমকে ওঠে। পাগলটা আবার রিধিকে বলে, তুই অনেক ভালো, তোর হাতটা আমি ধরবো? পাগল কথাটা বলে রিধির হাত ধরে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে। আবার কিছু একটা মনে করে পাগলটা রিধির হাত ছেড়ে দিয়ে জোরে জোরে বলতে লাগলো, আমি হাত ধরেছি। পাগল জোরে বলতে বলতে চলে যায়। রিধি পাগলটার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। ফোনের অপর প্রান্তে তানভীর কথা বলছে। হ্যালো রিধি, কিরে কথা বলছিস না কেন? তানভীরের ডাকে রিধি ফোনের দিকে ধ্যান দেয়। তানভীর, কি হয়েছে তোর? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমি এখানে আসার পর এই পাগলটাকে দেখছি। তো কি হয়েছে? পাগল তো সবখানেই থাকতে পারে, তাই না? তানভীর, তুই বুঝতে পারছিস না? সেই পাগল যে প্রায় সময় আমাদের কলেজের সামনে দেখতাম। আচ্ছা, তুই একটা কাজ কর, কলেজে গিয়ে দেখ সেই পাগলটা কি সেখানে আছে কি না। তুই মনে করে দেখ, আজ থেকে প্রায় 6 মাস আগে পাগলটা কলেজ গেটের সামনে হঠাৎ করে দেখা মিলে। মাঝে কিছুদিন সে ছিল না, কিন্তু 2 দিন ধরে এখানে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে এসব। রিধি এই কথাগুলো বলছি, ফোন কেটে দেয়। কল কেটে রিধি বাড়ির ভেতরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, একজন মেয়ে বাবার পরে যদি কাউকে মানে সেটা হলো স্বামী। আমি সব ছেড়েছি শুধু তোমার জন্য। তুমি কি জীবন বেছে নিলে? প্রতিটা নারী চায় তার ভালোবাসার মানুষটির কাঁধে মাথা রেখে সারাদিনের ক্লান্তি ভরা ঘামের গন্ধ নিতে। আমিও চাই তোমার বাহু ডোরে মাথা রেখে তোমার সারাদিনের ক্লান্তি দূর করতে। পরিস্থিতি আমাদের বুঝি আর এক হতে দিবে না। কেন তুমি আর 10 জন সাধারণ মানুষের মতো জীবনযাপন করলে না? কেন তুমি এই নিকৃষ্ট জগতে পা রাখলে? আসলেই তাই, মৃত্যুর রহস্যের চেয়ে প্রেমের রহস্য 1000 গুণ বড় হয়। দিদি কথাগুলো মনে মনে বলতে থাকে। কেনা চায় ভালোবাসার মানুষটির বুকে মাথা রেখে সবসময় কাটাতে। সবাই চায় প্রিয় মানুষটির হাত ধরে সারা জীবন পার করতে। এজন্য কি রাজ বলতো, না আছে আমার মনে ভালোবাসা, না আছে মায়া, নিকৃষ্ট জগতের মৃত্যুটাও হতে পারে ভয়াবহভাবে। রাজ ঠিকই বলতো, আসলে এই জগৎটা নিকৃষ্ট। রাজ এটাও বলতো, ভালোবাসা একটি অন্তহীন রহস্য, কারণ এটি ব্যাখ্যা করতে পারে এমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আসলে কি তাই? রিধি এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে।
আর অন্যদিকে রাজ হাসতে হাসতে নায়াত সাহেবকে বলে, প্রতিটি দিনের নিজস্ব ভাগ্য আছে। গতকাল অতীত, আজ সুযোগ, আর আগামীকাল রহস্য। আপনি আমার কাছে রহস্য। রাজের কথায় নায়াত সাহেব কিছুই বলে না, আর কিছু বুঝতেও পারে না। আসলে এই ছেলেটা কি তা বোঝা মুশকিল। রাজ সিগারেট টান দিয়ে আবারও বলল, শিল্পের কাজের সাথে রহস্যের গল্পের কোনো সম্পর্ক নেই। কেন জানেন? কেন? প্রতিটি সমস্যার সমাধান সহজ, কিন্তু উভয়ের মধ্যে রহস্য রয়েছে। রহস্যগুলি হলো প্রবেশদ্বার। এই বিশ্ব এবং অন্য জগতের মধ্যে সীমানা। সবচেয়ে সুন্দর জিনিস যা আমরা অনুভব করতে পারি তা হলো রহস্যময়। আচ্ছা, তুমি কিছুদিন আগে মন্ত্রী সাহেবকে নিয়ে কিছু একটা বলেছিলে, পরে কিন্তু তুমি আর বলোনি। বাদ দিন, অন্য একদিন বলবো। রাজ উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মৃদু মৃদু হাওয়া, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। ব্যালকনি থেকে রাজ বাহিরে হাত বাড়িয়ে দেয়। বৃষ্টির বড় বড় ফোঁটা রাজের হাতে এসে পড়ছে। ঠোঁটে জ্বলন্ত সিগারেট। বাহিরে প্রবাহমান বৃষ্টি আপন মনে ভেবে চলছে কিলার জগতের মাইন্ড কিলার মিস্টার রাজ মাহমুদ। যারা পৃথিবীর সৌন্দর্য এবং রহস্যের মধ্যে বাস করে তারা কখনোই জীবনে একা হয় না। রাজ তো বরাবরই তেমন। তাহলে কেন এত এত মাইন্ড গেম? অন্যদিকে নিলয় আবার প্রবাহমান বৃষ্টির মধ্যে সে জঙ্গলে যায়। সেই রহস্যময় মেয়েটির কথা মনে আছে আপনাদের? মনে না থাকারই কথা, তাই না? মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। নিলয় দেখে সেই মেয়েকে, মানে নেহাকে। চারিদিকে ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে খুব বেশি দূর দেখা না গেলেও কথাগুলো কাছ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। নেহা দুটো ছেলের মাথায় পিস্তল ঠেকিয়ে চিৎকার করে বলছে, একজন সত্যিকারের মানুষ জানে কিভাবে একজন নারীর ভালোবাসাকে মূল্য দিতে হয়। তোরা তো পুরুষই না, তোরা কি করে নারীকে সম্মান করবে? হ্যাঁ। নেহার কথা শুনে ছেলেগুলো হাসতে লাগলো। ছেলেগুলোর হাসি দেখে নেহার অনেক রাগ উঠে যায়। নেহা আবার ছেলে দুটার দিকে পিস্তল তাক করার আগে নেহার পেছন থেকে দুইটা গুলি এসে ছেলে দুইটার পায়ে লাগে। ছেলেগুলোর সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে। নেহা পেছনে ঘুরতে দেখে কালো মাস্ক পরিহিত একজন নেহার দিকে পিস্তল তাক করে ধরে আছে। কয়েক সেকেন্ড পর ছেলেটা পিস্তল হাতের মধ্যে ঘুরিয়ে আবার পেছনে গুজে ডাকলো। নেহা ছেলেটার পাশে যেতেই নেহা বলে উঠল, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে এসেছি। মজা করো না। তুমি জানো আমি চাইলে তোমাকে শুট করতে পারি। পারবে না। নেহা সব পারে। নেহা সব পারলেও নিলয়ের দিকে পিস্তল তাক করলেও পিস্তল থেকে গুলি বেরোবে না। চলে যাও এখান থেকে। নিলয় কখনো পিছপা হয় না। নেহার ধৈর্যের পরীক্ষা নিও না, তুমি ধ্বংস হয়ে যাবে। কিলার জগতে এসে নিলয় ধ্বংস হবে না, বরং সবাইকে ধ্বংস করে দেবে। আহ, শুধু কিলার জগৎ কিলার জগৎ, কিলার নামটা শুনলেই আমার মাথায় রক্ত উঠে যায়। নেহা কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিলয় সেখানেই কিছু সময় দাঁড়িয়ে থাকে। নিলয় মুচকি হাসি দিয়ে বলে, তুমি কে এটা তুমি নিজেই জানো না। আমি নিলয়, তোমাকে সবার সামনে আনতে আমি এমন 7টা কিলার জগৎ তৈরি করতে পারি। তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে প্রথম দেখা চিনতে পেরেছি। তুমি কি কারণে কিলার জগতের নিকৃষ্ট খেলা এলে। আমি তোমার খোঁজ নিতে তোমার বাড়ি গেলে সেখানকার লোক বলে তোমাকে কেউ একজন নিয়ে গেছে। আমি জানতাম তুমি নিকৃষ্ট জগতে আসবে। নিলয় একা একা কথাগুলো বলে থেমে যায়। একা একা হাসতে থাকে। নিলয় হাসতে হাসতে আবার বলে উঠল, রহস্য এমন একটি সম্পদ যেমন কয়লা বা সোনা, এবং এর সংরক্ষণ একটি সূক্ষ্ম জিনিস। আমার মাইন্ড স্টাইল ঠিক তেমন। কিলার জগতে নিকৃষ্ট মাইন্ড গেম খেলায় সবাই যখন ক্লান্ত, নিলয় তখন আসবে তাদের ক্লান্ত মনকে জাগিয়ে তুলতে নতুন রূপে মাইন্ড সিটিতে। মাইন্ড সিটি, মাইন্ড গেম, মাইন্ড কিলার। আসলে কিলার জগৎটাই এমন। কে কার শত্রু আর কে কার আপন এটা বোঝা কারো পক্ষেই সম্ভব নয়। মাইন্ড সিটি শহরে সবাই মাইন্ড গেমার, শুধুমাত্র একজন মাইন্ড কিলার। মাইন্ড কিলারের শহরে মাইন্ড সিটির জন্ম। তার মানে মাইন্ড কিলার অতি ভয়াবহ। নিলয় কি আদৌ রাজের লোক, না রাজের সাথে মাইন্ড গেম খেলছে নিলয়? আবার নিলয় বলল, শিল্পীর কাজ সবসময় রহস্যকে গভীর করা, ঠিক যেমন আমার চিন্তা ভাবনা। ছেলে দুটোর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নিলয় চলে যায়। অন্যদিকে সেই পাগলটা আবার রিধির কাছে এসে রিধির দিকে তাকিয়ে থাকে। রিধি পাগলকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? রিধির কথায় পাগল কোনো কথা বলছে না। মাথা ভর্তি চুল, মুখে বড় বড় দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো। পাগলটা রিধির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। এইটুকু বলে পাগলটা রিধির কাছে এসে গান হাত ধরে। এক পলকে হাতের দিকে তাকিয়ে থাকে। কয়েক মিনিট পর রিধি হাত ছেড়ে দিয়ে বলে, তুমি সুন্দর, তুমি ভালোবাসি, আমি তুমি ভালোবাসি। পাগলটা কথাগুলো বলতে বলতে চলে যায়। রিধি বুঝতে পারছে না হঠাৎ পাগলটা এমন কেন বলছে। রিধি মনে মনে ভাবছে। ঠিক সেই মুহূর্তে লিজা এসে বলে, লিজা রাজের কাজিন। কি হয়েছে আপু? পাগলটা কি সব বলতে বলতে যাচ্ছে?
পাগলটা হঠাৎ এমন কেন বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি এই পাগলটাকে আগে কখনো দেখেছো এখানে? আগে কখনো দেখিনি বললে ভুল হবে। আজ থেকে 1 বছর আগে পাশের গ্রামের হানিফ কাকুর ছেলে হারিয়ে যায়। পরে শোনা যায় রাস্তা ভুল করে ঢাকায় চলে যায়। আব্বা কালকে বললো পাগলটা নাকি আবার ফিরে এসেছে। এখন এটাই কি সেই পাগল আমি সঠিক জানি না। লিজার কথা শুনে রিধির গভীর ভাবনার মধ্যে পড়ে যায়। কিছুটা সেই পাগলের সাথে মিল পাচ্ছে। লিজার কথা শুনে রিধি গভীর ভাবনার মধ্যে পড়ে যায়। কিছুটা সেই পাগলের সাথে মিল পাচ্ছে, আবার পাগলটার কথা বলার স্টাইল সবার থেকে আলাদা। তাহলে কি এটা পাগল না? তাহলে কে সেই ব্যক্তি? নাকি এটাও রাজের কোনো সাজানো মাইন্ড গেম? না, রাজ তো রিধিকে ভালোবাসে, তাহলে রাজ কেন এমন করবে? রাজ গাড়ি নিয়ে সেই পুরনো জায়গায় চলে যায়। সেখানে গিয়ে দেখে সেই পাগলটা দাঁড়িয়ে আছে। রাজ পাগলটার সামনে বসে সিগারেট টানতে টানতে বলল, কবি বলেছিল, একবার নয় দুইবার নয়, শতবার প্রেমে পড়িব। প্রেমের জ্বলন্ত অগ্নিশিখা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। প্রেমে পড়লে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়ে ওঠে। ঠিক তেমনই জ্বলন্ত অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে হলুদ কামে লাল চিরকুটে থাচা রক্তের সুগন্ধ আর কিলার জগতের নিকৃষ্ট খেলা। রাজ কথাগুলো বলে হাসতে থাকে। রাজের সামনে দাঁড়িয়ে আছে সেই পাগলটি। রাজ কথা শেষ না করতেই পাগলটিও হাসতে হাসতে বলল, আমি জানি কবির লেখার ভাষা বুঝিবে যেজন, প্রেমের মধ্যে সুখ খুঁজে পাইবে সেজন। কবির কবিতা আবার সবাই বোঝে না যতটা তুই বুঝিস। প্রেমিকার বুকে মাথা রেখে পরম শান্তিতে আখি যুগল বন্ধ করে সবাই প্রেমের গল্প লিখবে। তাহলে আমি কেন নই? কেন আসলে এখানে? ভালোবাসি বলে। কিলার জগতে ভালোবাসা বলতে কিছু থাকে না, আছে শুধু প্রতিশোধের নেশা। কেন ফিরে এলি? ভালোবাসার টানে। ভালোবাসা? শাহজাহান মমতাজের জন্য তাজমহল গড়েছিল। যুগে যুগে প্রেম নামক এক অনন্য সুন্দর অনুভূতিকে ধারণ করে আসছে মানব সভ্যতা। নর নারীর প্রেমের কারণেই সভ্যতা সৃষ্টি। আবার এই প্রেমের কারণেই যে কত যুদ্ধ বিগ্রহ হয়েছে তা কে না জানে। মনের মানুষকে নিজের মতো করে না পাওয়ার মতন কষ্টের অনুভূতি পৃথিবীতে আর একটিও নেই। তাই তো লোকে বলে প্রেমের মরা জলে ডোবে না, কারণ প্রেমের উল্টো পিঠেই আছে তার বিধ্বংসী রূপ। প্রত্যেক মানুষের জীবনের কোনো না কোনো পর্যায়ে আসে প্রেম, বদলে দেয় জীবনকে। প্রিয় মানুষকে দেখলেই মনের কোথায় যেন ভায়োলিন বেজে ওঠে, চারদিক যেন হয়ে ওঠে রঙিন। ভালোবাসা কি আর পাগল মানে? তাই তো আমি আবার পাগল বেশে ফিরে এসেছি। পাগলটার কথা শুনে রাজ হাসতে থাকে। হাসতে হাসতে পকেট থেকে পিস্তল বের করে পাগলটার কপালে ধরে। পাগলটার কপালে হালকা ভাঁজ করে বলে উঠল, ভাই ভাই, তুই এমনটা করিস না। তাহলে তুই তোর রাস্তায় ফিরে যা। আমি যাওয়ার আগে কিছু কথা বলে যাই, শোন। দেবদাস আর পার্বতী একই গ্রামের ছেলেমেয়ে। ছোটবেলা থেকে একজন আরেকজনকে পছন্দ করে। দেবদাস বড়লোক আর পার্বতী গরিব। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্ক পরিবার মেনে নেয় না। পার্বতীর বিয়ে হয়ে যায় ধনী বয়স্ক এক জমিদারের সাথে। দেবদাস সারা জীবন ভুলতে পারেনি তার প্রথম প্রেমকে। পার্বতীর মনেও দেবদাস বেঁচে ছিল দীর্ঘদিন। শেষ পর্যন্ত পার্বতীর বাড়ির সামনে গিয়ে তার মৃত্যু হয় দেবদাসের। এরপর ইতিহাস। বাঙালির হৃদয়ে গত 100 বছর ধরে টিকে আছে এই প্রেমের এই অসফল জুটি। আমি প্রেমের পাগল, আমি মরতে নয়, ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। পাগলটা কথাগুলো বলে চলে যায়। রাজ সেখানে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, কত ব্যর্থ প্রেমের গল্প লেখা থাকে উপন্যাসের পাতায়। পরিণতি বেদনার হলো প্রেমের শহরে ব্যর্থ প্রেম জনপ্রিয়র তালিকায়। রাজ কথাটা বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। রাজ কি ইঙ্গিত দিতে চাইছে? আর কে ছিল সেই পাগলটা? পাগলের পাগলামি আর ভালোবাসার শেষ বিন্দু তাহলে কি রিধি রাজের নয়? সবার মাথায় প্রশ্ন ওগুলো ঘুরপাক খাচ্ছে। সবাই ভাবতে থাকে। আর অন্যদিকে জাবেদ সাহেব হাসতে হাসতে বলল, ভালোবাসার সুন্দর সম্পর্ক আর নিকৃষ্ট মাইন্ড গেম, এই দুইটা না অনেক মারাত্মক। গোলাপ ফুল দেখতে খুব সুন্দর, তবে কাটার বিষাক্ত আর্তনাদ অনেক ভয়াবহ। জাবেদ সাহেব কথাটা বলে সিগারেটের লম্বা টান দেয়। সবাই বিদঘুটে অন্ধকারে মাইন্ড গেম নিয়ে ব্যস্ত। তাহলে কি কিলার জগতে সবকিছু বিদঘুটে অন্ধকারে হারিয়ে যাবে? কিন্তু কেন এমন হয় কিলার জগৎ? সবাই চুপচাপ সবাইকে অবাক করে পেছন থেকে আকাশ বলে উঠল, নিকৃষ্ট খেলা খেলে সবাই মজা পায়, আর আমি মজা পাই সবার নিকৃষ্ট কাজের
বাহবা দেখে। কিলার জগতে সবাই সবার শত্রু। রাজ কি বলেছিল মনে আছে? অন্ধকার জগতে রক্তের সাথে বেইমানি করতে দুইবার ভাবে না। আসলে কি নিকৃষ্ট কিলার জগৎ! এই জগৎটা যেমন ভয়ঙ্কর, এর চেয়ে বেশি ভয়ঙ্কর হয় মানুষের চিন্তা ভাবনা। আমি জানি এখানে যারা আছে সবাই কিলার জগৎ পেতে নিকৃষ্ট হয়ে উঠতে 1 মিনিটও সময় লাগবে না। এমনকি আমিও কোনো মক্কার খেজুর নই। সবাই পাওয়ার পেতে চায়, সবাই চায় আমার কথা মাইন্ড কিলার জগৎ চলুক, সবাই আমাকে কিলার জগতের রাজা ভাবুক। আকাশ কথাগুলো বলেই সিগারেটে টান দেয়। জ্বলন্ত সিগারেটের কড়া গন্ধ, সামনে রাখা ওয়াইনের বোতল। কয়েক মিনিট পর চিকেন ফ্রাই টেবিলে রাখলো অনিক। আকাশ অনিককে চোখ টিপ দিয়ে কিছু একটা বলল। অনিকও চোখের ইশারায় কথা বলল। আসলে ওরা কি বলছে? জাবেদ সাহেব সিগারেটে লম্বা টান দিয়ে বলে উঠল, একটা কথা কি জানো আকাশ? আচ্ছা বাদ দাও, তুমি কখনো সার্কাস দেখেছো? সার্কাস দলের জোকার তাকে দেখতে ছোট হলেও সে বেশ পারদর্শী। সে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সবার মনকে মনোরঞ্জন দিয়ে হাসাতে পারে। আবার সেই সার্কাস দলের সবাই জোকারকেই থাপ্পড় মারে। কেন থাপ্পড় মারে জানো? কারণ জোকার দেখতে ছোট, এজন্য সবাই তাকেই থাপ্পড় দেয়। জোকারও কিন্তু থাপ্পড় মারতে পারে, সে মারে না, কারণ সামনে থাকা লোকটি জোকারের থেকে অনেক বড়, সে তার গাল হাতে পায় না। জাবেদ সাহেব কথাগুলো বলে সিগারেটে টান দেয়। আকাশ কিছু বলতে গেলে আকাশকে থামিয়ে দিয়ে অনিক হাসতে হাসতে বলে, রক্তের নেশা সবার থাকে, কিন্তু কেউ আবার হোলি খেলার মধ্যে দিয়ে রক্তের স্বাদ গ্রহণ করে। আমি জানি আপনি সবার সাথে কিলার স্টাইলে মাইন্ড গেমে খেললেও আপনি নিজেকে মাইন্ড কিলার মনে করেন। তবুও কেন জানি মনে হচ্ছে এমন নিকৃষ্ট মাইন্ড গেমের খেলা সব সময় মাইন্ড কিলারকেই মানায়। অনিকের কথা শুনে জাবেদ সাহেব অনিকের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। অনিক আবার বলে উঠল, আপনি হয়তো জানেন না, রাজ আপনার সাথে থেকে জয়কে নিয়ে গিয়েছিল। আপনি তার কিছুই করতে পারেন নাই, উল্টো আপনি তাকে স্যার বলে সম্বোধন করেছিলেন। অনিকের কথায় জাবেদ সাহেব ভিলেনি হাসি দিয়ে বলতে লাগলো, অনেকদিন আগেই তো বলেছিলাম, বাঘ জঙ্গল থেকে শিকার করতে ভালোবাসে, নিজের পাতা ফাঁদ থেকে শিয়াল কুকুর শিকার করে। কুকুরের হিংস্র থাবা কখনো হয় না, হিংস্র থাবা দেয় বাঁশ। জাবেদ সাহেব কথা শেষ না করেই সিগারেট টান দেয়। তখন আকাশ ওয়াইনের বোতল হাতে নিয়ে বলে উঠল, আচ্ছা জাবেদ সাহেব, আপনি কেন এই নিকৃষ্ট জগতে নিজের মেয়ে নেহাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন? আকাশের কথা শুনে জাবেদ সাহেব একটু বিচলিত হয়ে বলে উঠল, আসলে ও নেহা নয়, নেহা আছে, সে সুন্দরভাবে বাবা মায়ের আদরে বড় হচ্ছে। সবাই যেমন সব কাজ করতে পারে না, ঠিক তেমন একটু বুদ্ধি খাটালে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করা যায়। আচ্ছা বাদ দাও, তোমাকে একটা গল্প বলি শোনা। এই শহরে একজন রাজা ছিল। সেই রাজা তার প্রথম স্ত্রীকে সহ্য করতে পারত না। গোপনে সেই রাজা এক সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করে। মেয়েটা গরিব ঘরের হলে কি হবে, দেখতে বেশ আকর্ষণী ছিল। একদিন রাতে পুলিশের তাড়া খেয়ে সেই বাড়িতে যায়। মেয়েটাকে দেখে আমার বেশ ভালো লেগে যায়, কিন্তু আমার হাইট একটু কম হওয়ায় সে আমাকে পছন্দ করলো না। পছন্দ করলো আমার সাথে থাকা সঙ্গীকে। তখন আমার অনেক রাগ হচ্ছিল। দুইজনের মধ্যে আমি ছিলাম আনম্যারিড আর সে ছিল ম্যারিড, তবুও সে তাকেই পছন্দ করলো। এরপর সে ওই মেয়েকে বিয়ে করলো। তারা সুখের সংসার করতে লাগলো, আর আমি ওদের ভালোবাসার সুন্দর কথাগুলো শুনতাম। দুজনেই বেশ আনন্দে ছিল। আমি তো বেশি কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম তাকে। আমি সবসময় ভাবতাম কি করে ওদের সুন্দর সংসারে অশান্তি সৃষ্টি করব, রাগ করে তাকে তাড়িয়ে দেবে। আমি ঠিক সেই সময় এন্ট্রি নেব। আমার প্ল্যান মতোই সব কাজ এগিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো নেহা। আমি যখন ওই মেয়েকে স্পর্শ করতে যাব, ঠিক তখন মাথা ঘুরে পড়ে যায়। এরপর ওকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে সে নাকি সন্তান সম্ভবা। তখন সবকিছু আমার কাছে আরো কঠিন হতে লাগলো। তবুও আমি হাল ছাড়ি না, কারণ ওকে সামনাসামনি একবার দেখলেই মনের মধ্যে এক অজানা অনুভূতি সৃষ্টি হতো। সে এতটাই আকর্ষণীয় ছিল যে আমি না চাইতেও তার প্রেমে বারবার পড়ে যেতাম। এক সময় আমার মন সায় দিল আমি তাকেই বিয়ে করব। আসল কথা কি জানো, মনের ওপর কারো হাত নেই, মনের ওপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। আচ্ছা বাদ দাও, সে অনেক কথা, অন্য একদিন সব বলবো। জাবেদ সাহেবের কথার আগামাথা কেউ কিছুই বুঝতে পারল না। সে কার কথা বলল, আর এই বিয়ের সাথে নেহার কি সম্পর্ক? আকাশ আবার জাবেদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা জাবেদ সাহেব, আমি বুঝলাম না এই বিয়ের সাথে নেহার কি সম্পর্ক, আর কে এই নেহা? আকাশের কথায় জাবেদ সাহেব হাসতে থাকে। হাসতে হাসতে বলল, শোনো, আমি তোমাকে আগেই বলেছিলাম কিলার জগতে সবাই সবার আপন,
আবার সবাই সবার শত্রু। একটা কথা কি জানো, শত্রু শত্রু খেলতে খেলতে সবাই পারে, তবে শেষ পর্যন্ত টিকে থাকতে দম লাগে, যেটা সবার থাকে না। সামান্য কিছু সম্পত্তির জন্য আমি আমার আপন বোনের স্বামীকে খুন করি, সেটা কেউ জানে না, আজ তুমি জানলে। আর এখন সবাই জানলেও আমার কিছু যায় আসে না, কারণ 20 বছর হয়ে গেছে, তার কোনো খোঁজ নাই। জাবেদ সাহেব কথাগুলো বলে ওয়াইনের বোতলে চুমুক দেয়। ওয়াইনের কড়া গন্ধ, হাতে জ্বলন্ত সিগারেটের সামনে চিকেন ফ্রাই, সব মিলিয়ে জাবেদ সাহেব ঘোর নেশায় মত্ত হয়ে আছে। আর সে নেশার ঘোরে সব বলে ফেলছে। নেহা কেন এই জগতে এলো? তাহলে কি সব কিছুর মুডেই নায়াজ সাহেব আর জাবেদ সাহেব? অল্প একটু ভালোবাসা আর কিছু মাইন্ড গেম, ব্যাস আর কি লাগে? হয়ে গেল নিকৃষ্ট জগতের মাইন্ড কিলার। আসলেই ভালোবাসা বড্ড বেহায়া। আপনি তাকে সবচেয়ে বেশি ঘৃণা করতে চাইবেন, আপনার মন থেকে শুধু তার জন্যই গভীর ভালোবাসা প্রকাশ পাবে। অন্যদিকে জঙ্গলে আবার নেহা নিলয়। আজ নেহা রেগে নিলয়ের সামনে 2টা গুলি করে। নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলে উঠল, তুমি তো চাইলে গুলিটা আমার বুকে করতে পারতে, তাহলে করলে না কেন? নেহা যে কাউকেই নিশানা করে না। নিকৃষ্ট শহরের শত্রু শত্রু খেলায় নেহার পিস্তল নিশানা মিস করে না। নেহার নিশানা সিংহের দিকে, বিড়ালের দিকে নয়। এখানে আবার কেন এসেছো বলো? কিলার জগতের নিকৃষ্ট ভালোবাসাকে আরো সুন্দর করার লক্ষ্যে। সবসময় ভালোবাসার কথা শুনতে ভালো লাগে না। আর তুমি কেন এলে এই নিকৃষ্ট জগতে? কিলার জগতের মাইন্ড গেম ধ্বংস করতে। নেহার কথা শুনে নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে আবারও বলল, তুমি পারবে না কিলার জগতের কিংকে মারতে। সে আমার বাবা মাকে খুন করেছে, আমি তো তাকে ছেড়ে দিতে পারি না। আসলে একটা কথা কি জানো, এমন কিছু কথা আছে যা সত্য হলেও মিথ্যা, যেমন দেখার মাঝেও কিছু ভুল থেকেই যায়। নিলয় পুরো কথা শেষ না হতেই একটা বাইক দূর থেকে ছুটে আসে। নেহা নিলয়ের হাত ধরে টান দিলে নেহার উপর এসে পড়ে। নিলয় নেহাকে শক্ত করে ধরে রাখে। নেহার কাঁধের ওপর চিহ্ন দেখে নিলয় বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, তোমার কাঁধের ওপর কালো তিলটাকে অনেক আকর্ষণীয় লাগছে নেহা। তোমার ঠোঁটের মিষ্টি পরশ আর কাঁধের উপরের কালো তিল, দুটাই বেশ আকর্ষণীয়। তুমি আমার থেকে যতই আড়াল করে রাখো না কেন, আমি তোমাকে আমার করে ছাড়বই। তোমার চোখের ঝলসে পড়া আগুন আমার মনে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে নেহা। তুমি কবে আমার হয়ে আমার বুকে এসে মাথা রেখে বলবে, নিলয় আমি শুধুই তোমার, এই নেহা শুধুই তোমার। সেদিন আমি তোমাকে আমার বাহু ডোরে শক্ত করে জড়িয়ে ধরে বলবো, নেহা তুমি আমার বুকের মাঝে সারাটি জীবন থেকে যাও, আমি তোমাকে আর যেতে দেব না কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম। নিলয় কথাগুলো বলতেই চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মাটিতে। আসলে এই ভালোবাসা কি অদ্ভুত। ভালোবাসার জন্য বুঝি সৃষ্টি হয়েছে এই সুন্দর ভুবন। সুন্দর ভুবনে ভালোবাসা না থাকলে এই পৃথিবীটাও এত রঙিন হতো না, যা সবাই ভালোবাসা দিয়ে অনুভব করে। 1 ফোঁটা ভালোবাসার অশ্রু একটি পুরুষের কাছে মহাসাগরের সমান। হাজারো কষ্ট পেলেও পুরুষের চোখ থেকে পানি পড়ে না। চোখ দিয়ে যখন পানি পড়ে ভালোবাসার মানুষটির ছোট্ট একটি কথায়। অন্যদিকে নায়াব সাহেব রাজের পাশে বসে রাজকে জিজ্ঞেস করে, রাজ, তীব্র ভালোবাসা দূরে রেখে তুমি কেন এই শহরে পড়ে আছো? নায়াব সাহেবের কথায় রাজ মুচকি হাসি দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বলে উঠল, তীব্রতার কোষাঘাতে মাঝে মাঝে ভালোবাসাকে দূরে রাখতে হয়। ভালোবাসার শহরে ভালোবাসা মানায়, কিন্তু মাইন্ড কিলারের জগতে নিকৃষ্ট খেলায় ভালোবাসা শুধু নামকরণ মাত্র। আমি জানি আমার চারপাশে শত্রুর অভাব নেই, এমনকি আমার ছায়াটাও আমার সাথে বেইমানি করতে 2 বারও ভাববে না। তুমি কতজনকে মনে রাখবে এই কিলার জগতে? মনের অনেক দরজা থেকে সেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের হয়ে যায়, তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, শিশুদের মনটা স্বর্গীয় ফুলের মতোই সুন্দর হয়। আপনার মন আমার কাছে শিশুসুলভ। একটা মন আর একটা মনকে খুঁজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য। রাজ কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিধি ব্যালকনিতে আনমনে বসে আছে। বাহিরে মুষল ধারায় বৃষ্টি প্রবাহিত হচ্ছে। রিধি কিছু একটা মনে করে একা একাই বলে উঠল, এই প্রবাহমান বৃষ্টির আলাপনে কাজী নজরুল ইসলামের সেই কথাগুলি বেশি মনে পড়ছে। তুমি পাশে থাকলে তোমার বুকে মাথা রেখে কাজী নজরুল ইসলামের সেই কথাগুলো মন দিয়ে শুনতাম তোমার মুখে। কিন্তু তুমি তো অনেক দূরে, তাই তো আমি তোমার মুখে শুনতে পারলাম না প্রিয়। তাই আমি এখন নিজে নিজেই বলি সেই কথাগুলো। আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক, মন ভালো নেই, মন ভালো নেই। তোমার আসার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিল, সেসব কিছুই হলো না, কিছুই হলো না,
আমার ভিতরে শুধু 1 কোটি বছর ধরে অশ্রুপাত, শুধু হাহাকার, শুধু শূন্যতা। শূন্যতা আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরির রঙ্গে, সেই তরিতে হয়তো কেউ থাকবে তোমার সঙ্গে। দুলবে তরির রঙ্গে পড়বে মনে সে কোনো রাতে, এক তরিতে ছিলে সাথে এমনি গাঙ্গে ছিল জোয়ার নদীর দুধার। এমনি আধার তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। রিধি আনমনে কথাগুলো বলে ব্যালকনি থেকে হাত বাড়িয়ে দেয় প্রবাহমান বৃষ্টির পানির দিকে। বৃষ্টির ফোঁটা মেহেদি রাঙা হাতে এসে পড়ছে, দু হাতে নীল রঙের কাচের চুড়ি। বড় বড় বৃষ্টির ফোঁটা রিধির মন ছুঁয়ে যাচ্ছে বারংবার। রিধি মনের আনন্দে বৃষ্টির পানিতে হাত দিয়ে বেশ মজা করছে। একসময় রিধি বাসার ছাদে চলে যায়। রিমঝিম বৃষ্টির মধ্যে রিধি কিছু সময় বেশ আনন্দ করলো। বৃষ্টির পানিতে ভেজার কারণে শরীরের সাথে লেপ্টে আছে জামা। পাশের ছাদ থেকে একটি ছেলে অবাক দৃষ্টিতে রিধির দিকে তাকিয়ে দেখছিল। রিধির চোখ পাশের ছাদে পড়তে রিধি দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। অন্যদিকে জাবেদ সাহেব রাহিকে বলে, রাহি, তুমি তোমার কাজ ঠিকমতো করতে পারলে না, এবার সেই কাজ আমার নতুন খেলোয়াড় করবে, আমি জানি সে পারবে। জাবেদ সাহেবের কথায় রাহি হাসতে থাকে, জোরে জোরে হাসতে থাকে। রাহির হাসি দেখে জাবেদ সাহেব রাগান্বিত স্বরে বলে উঠল, তোমার এই হাসি বন্ধ করো। বৈষম্যের শিকার সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয় না। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আমার হাতে গড়া কাঁচা খেলোয়াড়। আমি মাঝে মাঝে ভাবি আমার নিজের হাতে কিলার জগতের নিকৃষ্ট মাইন্ড গেম কেন এমন হলো। যখন আমরা আমাদের পক্ষে যথাসাধ্য চেষ্টা করি তখন আমরা কখনোই জানি না যে আমাদের জীবনে বা অন্য কারো জীবনে কি অলৌকিক ঘটনা ঘটবে। সকলের মঙ্গল সবার মঙ্গলের সাথে জড়িত। আমি এখানে ভোটাধিকার বঞ্চিত নই। কোনো সংবেদনশীল বাধা আমাকে আমার বই বন্ধুদের মিষ্টি বন্ধুত্বপূর্ণ বক্তৃতা থেকে বাদ দেয় না। তুমি বিব্রত বা বিস্মৃত ছাড়া আমার সাথে কথা বলো। ভালোবাসা একটি সুন্দর ফুলের মতো যা আমি বা আমরা স্পর্শ করতে পারি না, যার ঘ্রাণ এখনো বাগানটিকে আনন্দের জায়গা করে তোলে। অভিজ্ঞতা তোমার চেহারা সূর্যালোকটির দিকে রাখে এবং তুমি একটি ছায়া দেখতে পাও না। আমরা যদি এটির সাথে দীর্ঘ সময় ধরে থাকি তবে আমরা যা চাই তা করতে পারি। কথাগুলো সাহিত্য ভাষায় প্রকাশ করা হয়, কিন্তু আমি তোমাকে কেন বললাম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর সব থেকে বড় কথা কি জানো, তুমি সঠিক সময়ে সঠিকভাবে মাইন্ড গেম খেলতে পারো না। তোমাকে কত কিছু করে জঙ্গলে রেখে রাজের কাছে পৌঁছতে হয়েছিল, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে তোমার অতীত। তুমি ভুলে গিয়েছিলে তুমি কেবলমাত্র খলনায়িকা চরিত্রে অভিনয় করছো। জাবেদ সাহেব সিগারেটে টান দিয়ে আবার বলতে যাবে, তার আগেই পাশ থেকে নিলয় বলে উঠল, ঠিক বলেছেন আপনি। আসলেই খলনায়িকা সবসময় নায়িকা চরিত্রে অভিনয় করার চেষ্টা করে, তবে এর মধ্যে একটা বড় রহস্য লুকায়িত আছে, সেটা আপনি হয়তো জানেন না। মানে তুমি কি বলতে চাইছো? মানেটা সিম্পল, আপনি একটু খেয়াল করে দেখেন। কিছু কিছু মানুষের চোখে অসম্ভব মায়া থাকে, যেটা আমি বা আপনি রাজের চোখে দেখেছি। রাহি রাজের চোখের মায়া পড়েছিল। যার চোখে আছে মায়া, রাহির মতো শত শত মেয়ের চোখের ঘুম হারাম হয়েছে। রাহি সামনে আছে, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন রাহি রাজের প্রতি এখনো দুর্বলতা আছে কিনা। রাহি সেদিন আপনাকে কেন বলেছিল রিধি যেন আর কখনো ফিরে আসতে না পারে। আসলে আপনি যাকে পাঠিয়েছেন রাজকে শেষ করতে, কিন্তু সে নিজেই তো রাজের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিল। ওই যে কথায় আছে না, প্রেমের মরা জলে ডুবে না, ঠিক তাই। নিলয় থেমে যায়। রাহি সহ জাবেদ সাহেব আরও উপস্থিত থাকা সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। জাবেদ সাহেব টেবিলে থেকে সিগারেট নিয়ে আবার সিগারেটে টানতে থাকে। জাবেদ সাহেব রাহির দিকে তাকালে রাহি নিলয়ের দিকে তাকায়। জাবেদ সাহেব উঠে দাঁড়িয়ে সোফা থেকে পিস্তল নিয়ে রাহির দিকে তাক করে। রাহি জাবেদ সাহেবের দিকে এগিয়ে যেতে লাগলে জাবেদ সাহেব রাহির পায়ে গুলি করে। রাহি হাঁটু গেড়ে বসে পড়ে। রাহি ব্যথায় কুকিয়ে উঠে বলে, বস, আপনি আমাকে ভুল বুঝছেন। নিলয় এখানে এসেছে আপনার সাথে মাইন্ড গেম খেলতে। রাহিকে থামিয়ে দিয়ে জাবেদ সাহেব আবারও বলে উঠল, আমি জানি এই জগতে কে আপন কে পর। জাবেদ সাহেবের কথা শেষ না হতেই নিলয় রাহির সামনে বসে মুচকি হাসি দিয়ে বলে উঠল, ঠিক বলছেন জাবেদ সাহেব, কিলার জগতে সবাই এক একটা মাইন্ড গেমার। নিলয় আবার থেমে যায়। রাহির পাশে বসে ছোট্ট করে আবারও বলে, আমি সবচেয়ে নিকৃষ্ট, আমার পথে যে বাধা আমি তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। তুই এখন জাবেদ সাহেবকে যাই বলিস না কেন, তোর কথা সে বিশ্বাস করবে না, কারণ এখানে আছে রাজের কিলার জগৎ আর নিলয়ের মাইন্ড গেম। নিলয় আবার থেমে যায়। তখন রাহি বলে, জাবেদ সাহেব, তুই আমাকে বিশ্বাস কর, নয়তো তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুল করবি। রাহির কথায় জাবেদ সাহেব জোরে জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে রাহির দিকে আবার পিস্তল তাক করে। রাহি আরও কিছু বলার আগেই জাবেদ সাহেব রাহিকে গুলি করে মেরে ফেলে। নিলয় পাশ থেকে মুচকে হাসি দিয়ে মনে মনে বলে,
আমি চাই না আমার পথে কেউ বাধা হয়ে দাঁড়াক। যে আমার পথে বাধা হবে তার অবস্থা অতি ভয়াবহ হবে। কিলার জগতে রাজা একজনই হয়। মাইন্ড কিলার বলেছিল রাজার রাজত্বে সবাই নিজেকে রাজা ভাবলেও প্রকৃত পক্ষে রাজা একজনই হয়, আর সেটা মাইন্ড সিটি, মাইন্ড গেম, মাইন্ড কিলার। নিলয় হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে কি হতে যাচ্ছে কিলার জগতে? আর নিলয়, আকাশ এদের এখানে পাঠানো হয়েছে কেন? কিন্তু কেন আসলো তারা এখানে? তাহলে কি কিলার জগৎটা রাজের কন্ট্রোলে থাকবে না? নিলয়, আকাশ এরা আসলে হ্যাকার, তাহলে এরা কেন হ্যাকিং জগৎ ছেড়ে কিলার জগতে পা রাখলো? তাহলে কি রাহি নিলয়দের বিষয় সব জেনে গিয়েছিল? না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কেউ। অন্যদিকে সেই পাগলটা আবার রিধির সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, যাদের সব কিছুই আছে আর যাদের কিছুই নেই তাদের প্রতি আগ্রহী হওয়া কঠিন। একাকে আমরা করতে পারি খুব অল্প পরিমাণ, একত্রে করতে পারি আমরা অত্যাধিক। দেখা জিনিসটা অবশ্যই সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে সুন্দর হতে হবে। আমরা করতে পারি যে কোনো কিছু, আমরা করতে চাই যদি এটির সাথে খুব দীর্ঘকাল লেগে থাকে। অনেকেরই সত্যিকারের সুখ কী তা নিয়ে ভুল ধারণা রয়েছে। এটি নারীর পরম স্পর্শের মাধ্যম নয়, একটি যোগ্য কারণের প্রতি আনুগত্যের মাধ্যমে অর্জন করতে হয়। কখনো মাথা নত করো না, সব সময়টা ধরে রাখো, বিশ্বকে সোজা চোখে দেখো। আমি কেবল একজন, কিন্তু আমি এখনও একজন। আমি সব কিছু করতে পারি না, কিন্তু আমি এখনও সব কিছু করতে পারি, এবং যেহেতু আমি সব কিছু করতে পারি। পাগলটা কথাগুলো বলে সেখান থেকে যায়। কিন্তু কেন কথাগুলো বলল? সব কিছু রিধির মাথার ওপর দিয়ে গেছে। তবে এবার রিধির বুঝতে বাকি নাই এটা পাগল নয়, পাগলটা নিজ গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। রিধিও বাসার ভেতর চলে যায়। অন্যদিকে নায়াজ সাহেব রাজকে নরম স্বরে বলে উঠল, আমি কোনো এক বইতে পড়েছিলাম, সুখ উৎপাদন না করে ভোগ করার অধিকার কারণেই। তোমার মুখ রোদে রাখো এবং তুমি ছায়া দেখতে পাবে না। জীবন হলো পার্টের একটি সিরিজ, যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে। তুমি কিলার জগতের মাইন্ড কিলার। তুমি আমার কাছে এক মহাপুরুষ। নায়াজ সাহেব কথাটা বলে সিগারেটে টান দেয়। রাজ পাশ থেকে হাসতে থাকে। জোরে হাসতে হাসতে রাজ বলে, চরিত্র সহজে এবং শান্তভাবে বিকাশ করা যায় না, শুধুমাত্র পরীক্ষা এবং কষ্টের অভিজ্ঞতার মাধ্যমে আত্মাকে শক্তিশালী করা যায়, উচ্চাকাঙ্ক্ষা অনুপ্রাণিত করা যায় এবং সাফল্য অর্জন করা যায়। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা যায় না অথবা স্পর্শ করা যায় না, এগুলিকে অবশ্যই হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সহনশীলতা হলো আত্মার সবচেয়ে বড় উপহার। এটি একটি বাইকে নিজেকে ভারসাম্য বজায় রাখার জন্য একটি মস্তিষ্কের প্রচেষ্টা লাগে। আর বিশ্বাস? বিশ্বাস হলো সেই শক্তি যার সাহায্যে একটি ছিন্ন ভিন্ন পৃথিবী আলোতে আনতে সক্ষম হয়। এমন কোনো রাজা নেই যার তার পূর্বপুরুষদের মধ্যে একজন কৃতদাস নেই, এবং এমন কোনো দাস নেই যার নিজের মধ্যে রাজা নেই। রাজার রাজত্বে নতুন রাজার আগমনে সবাই মুখরিত। আমি কেবল একমাত্র নিকৃষ্ট মানুষ। রাজের এমন কঠিন কথা শুনে নায়াজ সাহেব বেশ চমকে ওঠে। কিন্তু কেন এমন কথা বলল সে? তার মানে রাজ কি আবারও নতুন মাইন্ড গেম খেলতে যাচ্ছে? কয়েক মিনিট পর নায়াজ সাহেব বলল, একজন মানুষ যতই বিরক্তিকর বা অর্থহীন, যতই জ্ঞানী হোক না কেন, সে মনে করে যে সুখ তার অনস্বীকার্য অধিকার। বন্ধু নামে শত্রু শত্রু খেলা পরিবেশে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। আমার নিকৃষ্টতম জীবনের সবচেয়ে স্মরণীয় করে রাখতে খিলার জগতের শেষ খেলাটা আমি শেষ করব। আচ্ছা, সেটা তুমি করিও, আমার পুরো সাপোর্ট তোমার সাথে আছে। তবে আকাশ, নিলয়, ওদের কি করবে তুমি? ওরা যে কোনো সময় তোমার উপর হামলা করতে পারে। আমি মনে করি রাস্তা সবসময় পরিষ্কার রাখা উত্তম। এই জগতে সবাই এক একটা মাইন্ড গেমার। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন নায়াজ সাহেব, পিস্তলের নিশানা ঠিক রাখতে হয়। আমার পিস্তল সবসময় শত্রুর পক্ষের দিকে নিশানা করে থাকে। রক্তের হোলি সবাই খেলতে পারে না। রাজার সিংহাসনে রাজাকেই মানায়। আমি রাজা, রাজার রাজ্যে রাজার আদেশ স্থগিত থাকতে পারে না। আমি যা খুঁজছি তা বাইরে নয়, এটি আমার ভিতরে। মানুষকে তার কাজের উপর নিয়ন্ত্রণ দিয়েছে। আমি আপনাকে আগেই বলেছিলাম, কিলার জগতের রাজা আপনি হবেন। আপনার আছে ক্ষমতা আর আমার আছে নিকৃষ্ট মাইন্ড গেম। আপনার রাজত্ব আপনি কায়েম করবেন, ঠিক না নায়াজ সাহেব? রাজের কথায় নায়াজ সাহেবের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই হাসিটাই যে বেশ মারাত্মক, এটা রাজ বেশ বুঝতে পেরেছে। তাহলে রাজ কেন নায়াজ সাহেবকে কিলার জগতে কিং বানাতে চাইছে?
তাহলে এটাও কি রাজের নতুন মাইন্ড গেম? রাজ থেমে যায়। সেখানে রাব্বি এসে হাজির। রাজ রাব্বিকে দেখে শয়তানি একটা হাসি দিয়ে আবার সিগারেটে টান দেয়। রাব্বি রাজের সামনে বসে বলে উঠল, নায়ার সাহেব, আপনি আমাকে অপমানের সাথে রেখে দিন, আমি আপনাকে কিলার জগতের মাইন্ড কিলারের স্থানে পৌঁছে দেব। রাব্বির কথা শুনে রাজ জোরে জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে রাজ বলে উঠল, নায়াত সাহেব, কিলার জগৎটা এক নিকৃষ্ট জগৎ। এখানে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। তবে একটা কথা আমাকে বেশ আকর্ষিত করতো, সেটা কি জানেন? আচ্ছা আমি বলছি, যদি আপনার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, আপনি যাতে আশার সুড়ঙ্গ খাটতে শুরু করেন। কোনো হতাশাবাদী কখনো তারা রহস্য আবিষ্কার করতে পারেনি, বা অজানা দেশে পাড়ি দেয়নি, বা মানুষের মনের জন্য একটি নতুন দরজা খুলতে পারেনি। সে কি করে আপনাকে কিলার জগতের মাইন্ড কিলার বানাবে? রাজের কথায় রাব্বি রাগে গজগজ করছে। রাজ উঠে চলে যায়। রাজের পেছন পেছন রাব্বিও উঠে চলে যায়। রাজ গাড়ি নিয়ে জঙ্গলের দিকে অগ্রসর হতে থাকে। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে কালো মেঘের গর্জন, বৃষ্টির পূর্বাভাস। কিছু দূর গাড়ি নিয়ে যেতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। প্রবাহমান বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে হেঁটে চলেছে রাজ। নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই একজন লোক এসে রাজের সামনে হুমড়ি খেয়ে পড়ে। ছেলেটা কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, বাবা ভাই, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই। ছেলেটার কথায় রাজ হাসতে থাকে। হাসতে হাসতে রাজ গালি দিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে হৃদির দিকে নজর দেওয়ার? আমি তোকে এর আগেও বলেছিলাম আমি অনেক খারাপ, আমার প্রিয় জিনিসের দিকে নজর দিস না, কিন্তু তুই কি করলি? আচ্ছা বল, তুই কার কথায় হৃদির ওখানে গিয়েছিলি? ভাই, সেখানে আমাকে পাঠানো হয়েছিল। আমি কিছু জানি না। একটা মেয়ে এসে আমাকে বলেছিল রিধিকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে। তবে আমি সেখানে গিয়েও আবার ফিরে আসি। ওই দিন ছিল অনেক বৃষ্টি। রিধি ছাদে উঠে বৃষ্টির পানিতে ভিজতেছিল। আমি রিধির দিকে পিস্তল তাক করতেই একজনকে দেখে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এরপর আমি সেখান থেকে চলে আসি, কিন্তু পরে জানতে পারি রিধি আপনার গার্লফ্রেন্ড। ছেলেটা কয়েক হাত দূরে ছিটকে পড়ে। এরপর ছেলেটা অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে রাজের পায়ের কাছে আসে। ছেলেটা রাজের পা ধরে আকুতি মিনতি করছে। রাজ ছেলেটার সামনে বসে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই রাজ ছেলেটার মাথার চুল চেপে ধরে বলে উঠল, বল, কে ছিল সেই লোকটা? নাম কি তার? সে দেখতে কেমন ছিল? ভাই, আমি ওর নাম পরিচয় কিছু জানি না। ওর মুখে মাস্ক পরা ছিল, মাথার চুলগুলো বড় বড়। তার কথা বলার স্টাইল সিনেমার ভিলেনকেও হার মানাবে। ওর হাতে কালো। ছেলেটা পুরো কথা বলতে পারল না। তার আগে কেউ তার কপাল বরাবর গুলি করে। সাথে সাথে ছেলেটা রাজের পায়ের সামনে মুখ থুবড়ে পড়ে যায়। রাজ উঠে এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পায় না। রাজ আবার ছেলেটার কাছে আসে। রাজের পায়ের নিচ দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে। রাজ বুঝতে পারছে না কি হচ্ছে। তাহলে কি রাজের অজান্তেই নতুন শত্রুর আবির্ভাব? রাজ মাথা ঠান্ডা করে সেখানে কয়েক মিনিট বসে থাকে। কয়েক মিনিট পর রাজ জোরে হাসতে থাকে। হাসতে হাসতে রাজ বলে, কিলার জগতের নিকৃষ্ট দৃশ্যপটে সবাই সবার মতো নিকৃষ্ট মাইন্ড ক্যামার। আমি আমার মতো আমি মাইন্ড কিলার। প্রতিহিংসার আগুনে পুড়তে পুড়তে আমার হৃদয় এখন মহা দানবের রূপান্তরিত হয়েছে। আমি হিংস্র, আমি ভয়ঙ্কর দানব। আমার সামনে এসো না, তুমি ধ্বংস হয়ে যাবে। কথাগুলো বলে রাজ সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিধি রাজের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। কি করবে মেয়েটা? আসলেই যে ভালোবাসা বড্ড বেহায়া। ভালোবাসার মানুষটি পাশে না থাকলে সকল প্রেমিক প্রেমিকা ভালোবাসার অনলে পুড়ে ছাই হয়েছে। প্রেমিকের ভালোবাসার আগুনে ঝলসে যাওয়ার রূপ মুখমণ্ডল অনেক বেদনাদায়ক হয়। তা কেবল বোঝে এক প্রেমিকা। রিধি গালে এক হাত দিয়ে বসে আছে। মনের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রিধির অশ্রুসিক্ত নয়নে মহাসাগরের ন্যায় জল জমা হয়েছে। রিধি বসে বসে রাজের সেই কথাগুলো ভাবতেছিল। বারবার রিধি রাস্তার দিকে তাকিয়ে থাকে। এই বুঝি প্রিয় মানুষটি আসলো, কিন্তু সেই মানুষটি আর আসে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে রিধির বিছানায় শুয়ে অঝরে চোখের জল ফেলছে। কারো হাতে স্পর্শ পেয়ে রিধির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। রিধি চোখ বন্ধ করে উঠে সাথে সাথে তাকে জড়িয়ে ধরে বলে, এতদিন তুমি কেন এলে না বলো, কেন এলে না? তুমি আমাকে দেখলেই না, না দেখে তুমি কি করে আমাকে এভাবে জড়িয়ে ধরলে? তোমাকে চিনতে হলে কি দেখতে হবে? তোমার শরীরের গন্ধটা যে আমার চিরচেনা, তোমার হাতের স্পর্শ যে আমাকে বলে দেয় তুমি আমার সেই পুরুষ, যার স্পর্শে আমার সারা শরীর বলে দেয়
যে সেই আমার পুরুষ, যার স্পর্শে আমি আমার শরীরে শতবার কলঙ্কের কালি মাখতে রাজি আছি। আমার হৃদয় জুড়ে শুধুই তোমার আনাগোনা। আমার হৃদয়ের মাঝে শুধু একটাই কথা বারংবার উকি দেয়, বুকের মাঝে থেকে যাও ছোট পাখি হয়ে, সারা জীবন রেখে দিব খুব যত্ন করে। তাই তো আমি তোমার বুকের মাঝে থাকতে চাই আজীবন ধরে। রিধি কথাগুলো বলে রাজের বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করে আছে। আসলেই প্রিয় মানুষের শক্ত বাহুডোরে সব নারী আবদ্ধ হতে চায়। সারাদিনের ক্লান্তি ভরা ঘামের গন্ধে জীবনসঙ্গীর স্পর্শে পুরো শরীর শীতল হয়ে ওঠে, যদি হয় সেই নারী সৎ চরিত্রের। রাজ রিধির মুখটা উঁচু করে কপালে আলতো ভালোবাসার পরশ দিয়ে রিধি একটু বিরক্ত ভাব নিয়ে বলে, আমাকে আগে তোমার বুকে মাথা রাখতে দাও, এরপর তুমি। রিধি কিছু একটা বলতে গিয়েও লজ্জায় বলতে পারল না। রাজ একটু মুচকি হাসি দিয়ে রিধিকে উঠিয়ে বাহুডোরে শক্ত করে আবদ্ধ করে নিল। রিধি লজ্জারাঙা চোখে রাজের দিকে তাকিয়ে বলল, তোমার বুকের বাঁ পাশে আমার নামের একটা অংশ সব সময় রেখে দিও প্রিয়। তোমার ভালোবাসার অপরাধে আমার কপালে কলঙ্কের কালি এসে পড়বে। তুমি তোমার মিষ্টি ঠোঁটের পরশ দিয়ে সেই কালি মুছে দিও প্রিয়। রিধির কথায় রাজ মৃদু হেসে বলে উঠল, আমি চাই তোমার সারা অঙ্গে আমার দেওয়া কলঙ্কের কালি থাক। তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী নারী। আমি চাই না তোমার উপর কারো নজর পড়ুক। দুজনের ভালোবাসার দুষ্টু মিষ্টি কথা, এ যেন মনের গহীনে জমে থাকা হাজারো কথা। রাজ রিধির কথোপকথন চলছে, এর মাঝে সাগরের মেসেজ দেখে রাজ রিধিকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে গিয়ে দেখে সাগর বসে আছে, তার পাশে রাব্বি। আসলে রাব্বি কি চায়? রাজ বাড়ির ভেতরে প্রবেশ করতে রাব্বি বলে উঠল, আশাবাদিতা হলো আস্থাটি যা সিদ্ধি লাভের পথ প্রদর্শন করে। আশা এবং আত্মবিশ্বাস ব্যতীত কোনো কিছু করা সম্ভব নয়। আমিও ঠিক তাই। আমি আমার মতো, আমি চাইলে সব করতে পারি। রাব্বির কথার আগা মাথা সাগর কিছুই বুঝতে পারল না। রাজ সিগারেটে লম্বা টান দিয়ে হাসতে হাসতে বলে উঠল, আত্মদয়া হলো আমাদের সবচেয়ে খারাপ শত্রু, এবং যদি আমরা এটির কাছে নথি স্বীকার করি তবে আমরা এই পৃথিবীতে স্মার্ট কিছু করতে পারবো না। তোর সাফল্য এবং তোর সুখ তোর মধ্যে আছে। সুখী থাকার জন্য তোর মন তৈরি কর এবং তোর আনন্দ এবং তুই অসুবিধার বিরুদ্ধে একটি অদম্য হোস্ট গঠন কর। আমরা একবার যা উপভোগ করেছি আমরা কখনই হারাতে পারি না। আমরা যা কিছু গভীরভাবে ভালোবাসি তা আমাদের অংশ হয়ে যায়। আমি কি বলেছি আশা করি তুই খুব ভালো করেই বুঝতে পেরেছিস। আমি মাঝে মাঝে নিজেকে কেন নিকৃষ্ট বলি তুই জানিস না? তুই বুঝতে পারছিস না? তোর পাশে শত্রু বিচরণ করছে। তাদের গিয়ে বল সাহস থাকলে আমার সামনে এসে মোকাবেলা করতে। আমি সব সময় প্রস্তুত আছি।